Booth FM. The night comes alive with Grameenphone. রাজশাহীকে সবাই চেনে সিল্ক সিটি বা আমের শহর হিসেবে, জানে হযরত শাহ মখদুমের স্মৃতি বিজড়িত স্থান এই রাজশাহী। বলা হয়ে থাকে শাহ মখদুম বাবা এখানে এসেছিলেন কুমিরের পিঠে চড়ে পদ্মা নদী পাড়ি দিয়ে। এক সময় এই শহরে ঘোড়ার গাড়ির প্রচলন ছিল খুব বেশি। স্থানীয় ভাষায় যাকে বলে টমটম। টমটম আর তার গাড়োয়ানদের নিয়েও কত গল্প। এই শহরের পদ্মার পাড়ে রয়েছে বিশাল বধ্যভূমি। এখন তো রাজশাহী ঝকঝকে চকচকে আলোর নগরী, তবু কিছু কিছু পুরনো দেয়াল এখনো ঘিরে রেখেছে কিছু পুরনো রাস্তা। সেখানে সবকিছুই কেমন যেন অন্যরকম। হঠাৎ এলে মনে হয় আগেও এসেছি, সবকিছু আগেও দেখেছি। মনে হয় ইতিহাসের অদৃশ্য কোনো দরজা দিয়ে ঢুকে পড়েছি অন্য কোনো শতাব্দীতে। সবখানে নয়, কোথাও কোথাও কারো কারো এমন মনে হতেই পারে। রাজশাহীর ঐতিহাসিক নাম রামপুর বোয়ালিয়া। একসময় 15 রাজ্যের অংশ ছিল এই রাজশাহী। ছিল রাজা বিজয় সেনের রাজধানী। এই রাজশাহী ছিল বহু রাজা এবং জমিদারদের অধীনে। এখনো কি তারা রাতের অন্ধকারে সফরে বের হন? কোন অত্যাচারিত প্রজা কি এখনো আর্তনাদে চৌচির করে দেয় রাতের নিস্তব্ধতা? এখনো কি পুরনো চার দেয়ালের ইট, কাঠ, সুরকি কাছে ডেকে বলতে চায় শহরের গল্প? নাকি সময় এখানে পথ হারায়, কিংবা সেই সময়টা মিলেমিশে একাকার হয়ে যায় এই সময়ের কাছে? এই সময়ের কাছে নাকি সেই সময় মিলেমিশে একাকার হয়ে যায় এই সময়ের কাছে? শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে রাজশাহীর অতিথিরা। এই মুহূর্তে আমরা রাজশাহীতে এবং রাজশাহীর প্রাণ কেন্দ্রে আমাদের স্টেশনে, আমরা রাজশাহী স্টেশন থেকে আজকে এই ভূত এফএমটা আমরা অন এয়ার করছি এবং সবগুলো ঘটনা এখান থেকে সংগ্রহ করা হয়েছে, রাজশাহী থেকে সংগ্রহ করা হয়েছে। রাজশাহীর মানুষেরা সেই ঘটনাগুলো শেয়ার করবেন আপনাদের সাথে, যারা এখানে থাকেন, যারা এই ভয়ের সাথে অতি পরিচিত এবং এই ভয়ের সাথে বেড়ে ওঠা, এই ভয়কে বুকে ধরেই বেঁচে থাকা। তো আমাদের নিউ ইয়ার তো কি বলবো, যে প্রথম দিনটা চলেই গেল, বাট এখন সেলিব্রেশন, আসল সেলিব্রেশন শুরু হবে ভূত এফএমের সাথে এই এখন। সো আপনাদের সবাইকে জানাচ্ছি ভূত এফএমে স্বাগতম এবং শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের SMS করবেন। মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আমার মনে হয় যে ফেসবুকে যদি আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজগুলোতে, www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং আজকে রাজশাহীর অসংখ্য ঘটনা আমরা পেয়েছি এবং এইখানে ঠিক যেমন এখানে এসছেন দুইজন আমাদের ডক্টর এখানে আছেন যারা মেডিকেল, রাজশাহী মেডিকেল বা রাজশাহীর এইখানকার ঘটনা বলবেন, যে ঘটনাগুলো ম্যাক্সিমামই আপনারা খুব পছন্দ করেন, লাশ রিলেটেড। আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে সেই ব্যাপারে লিখেওছি। এবং এছাড়াও এখানে রাজশাহী শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানান ধরনের ঘটনা, নানান কিছু আমরা জানবো। এবং এই শহরটা আমরা আলো চকচকে ঝকঝকে যে শহর দেখি, সেই শহরের অন্তরালেও নানান ধরনের ঘটনা লুকিয়ে আছে এবং শহরের সবকিছু তার পরিবর্তন করা যায় না এবং আলো দিয়েও সব অন্ধকার ঢেকে ফেলা যায় না। আমি অন্ধকার বলতে সেই অন্ধকারের কথা বলছি যে অন্ধকারকে আমরা ভয় পাই।
আমরা শুনবো সেই সমস্ত কথা এবং আমাদের প্রথম অতিথি আজকে ডক্টর আহসান, তার কাছে যাবো। ডক্টর আহসান, ওয়েলকাম টু ভূত এফএম, এবং অনেক কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা হচ্ছিল। সো কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সাথে থাকতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। এবং আমরা এই ফাঁকে আপনার ঘটনা শুরু করার আগে বলে দিই, আগামী সপ্তাহে আমরা আসছি কক্সবাজারে, এবং এইখানে রাজশাহী শহরের যারা আছেন তাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে হয় একটা কারণে, একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে যে আমরা সারা সপ্তাহে সমস্ত বাংলাদেশ থেকে যে পরিমাণ ইমেইল পাই, এই সপ্তাহে আমরা রাজশাহী থেকে তার চেয়ে বেশি ইমেল পেয়েছি। রাজশাহীবাসীরা এইভাবে সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস যে কক্সবাজারে যারা রয়েছেন তারাও ঠিক একইভাবে আমাদেরকে সাড়া দেবেন। আমাদের অ্যাড্রেসটা আরেকবার মনে করিয়ে দিই, ভূত এফএম @radio40.fm, which is BHWTFM @RADIOFORT.FM। আমরা চলে যাচ্ছি ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে। হ্যালো লিসেনার্স, আমি আহসান হাবিব, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড মাই হোম টাউন কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এই সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না। কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন, এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়। এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা। অস্বাভাবিক, দুজনের মৃত্যুটাই অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকে, কাজগুলো করে। একজন ডোম বলে রাখি, তারা দুজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো হয় যায়, হ্যাঁ অবশ্যই, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে? আমি বলছি মানে পেটের রাইট সাইডে, রাইট সাইড। জি, ওই সাইডটা থেকে একটা সেলাই ছিল নিচেই। আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিটা আপনি দেখেছেন হাত দিয়ে। হ্যাঁ, সেটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে, পাশের সাইড থেকে বুকের মাঝামাঝি বরাবর সেলাইটা টানা হচ্ছিল। বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা। and it's unusual একদম। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়, সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে, একটু সামনে, এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা, তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা, দেন সে ভাবে যে হয়তো নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুবই টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতো ভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা, সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না, দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন।
তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে যাচ্ছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায় দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। তার সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন। তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। তখন সে বলে যখন সে সেলাইটা করছিল ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসকও দেখেছিলেন। এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্নই আসে না। যদি হতো, আর সবচেয়ে বড় কথা হ্যালুসিনেশন কখন হয়? যখন হচ্ছে মানুষজন মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না। ডেফিনেটলি আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল, তারা ওইগুলো করে, তাদের হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, স্ন্যাপিং ছিল জাস্ট এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে নেন। তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে কল্পনা করবেন বলছেন উনি। তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, রুম থেকে বের এসে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা, এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন। সেজন্য তিনি রুমটা আবার খুলেছেন, খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললে চলে, এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, আবার তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। সে ওই দিন চাকুটা না তুলে চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সে চাকুটা ওখানে পড়েছিল। আচ্ছা, এন্ড এটা 7 দিন পরে মর্গের জানালা, একটা জানালা খোলা হয় কোন একটা কারণে, জানালাটা এয়ারটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে, মর্গে একটা জানালা খোলা হয়। জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন, সেই সময় পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ, মানে পড়ার শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয় তেমন একটা শব্দ হয়। এন্ড কিউরিয়াসলি সে ওইদিকে তাকায় এবং তাকে যা দেখে, সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7টার ভাষ্য মতে, আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মরত আছেন, তিনি বলেন যে অ্যাবাউট 7 to 8 feet হাইট এন্ড সাদা, টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে এবং তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায় তারা, যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে এবং গাছের একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোনো ঝড় ছাড়া কিংবা ঘুণে ধরা ছাড়া স্বাভাবিক ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে।
এরপর থেকেই আসলে তাদের সাথে এমন অনেক কিছু ঘটতে পারে, এখন ঘটে থাকে। এখন যা তিনি তারা মারা গিয়েছেন, হয়তো বলেন না বা চুপচাপ থাকেন। চুপচাপ থাকেন। তিনি আমাদের কাছে এভাবে শেয়ার করতে চাননি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমমেট শাহজাদা হক ইমরান এটা আমাকে অনেক সহায়তা করেছেন তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। তিনি আমাকে আসলে করতে চাননি। আর পরাগ, তারপর রিপন, এরা আমাকে অনেক হেল্প করেছে ওখানে যাওয়ার জন্য। থ্যাঙ্কস এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেন আমাদের সাথে, এবং এটা অনেক জায়গাতেই ঘটে এবং অনেক জায়গাতেই আমরা শুনেছি, এবং বিভিন্ন জায়গাতেই কোনো আলাদাভাবে কোনো মেডিকেল বা কোনো কলেজের নাম উল্লেখ না করলেও বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে এটা ঘটতে পারে। আমাদের রাজশাহী থেকে অনবরত আমরা SMS পাচ্ছি, এবং কিন্তু প্রথমে পড়বো বরিশালের একটা SMS। ফার্স্ট স্টোরিটা বেস্ট হয়েছে, সুতরাং রাজশাহীর স্টোরিটা ভালো লেগেছে বরিশালের যিনি পাঠিয়েছেন রিয়াদের, এবং জ্যাকলিন আমাদের নাটোর থেকে SMS করেছেন। সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা, এবং তিনি আমাদেরকে উইশ করেছেন ফুর্তি টিমকে। রিয়াদ আমাদের লিখেছেন ভয় লাগছে আমাদেরকে। দেখতে পাচ্ছি নুরুজ্জামান বিক্রমপুর থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে অরিন লিখেছেন যে তার সাথে এরকম ধরনের ঘটনা ঘটে। SH আবরার হাজারিবাগ থেকে আমাদের লিখেছেন, আমাদের ঢাকা থেকে আমাদের সাথে লিখেছেন নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়েছেন। বাহার লিখেছেন খিলগা থেকে। মাহির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সোহান। এছাড়াও বর্ণ নেত্রকোনা থেকে আমাদের সাথে আছেন। শান রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুপ্তি। এছাড়াও রয়েছেন মৃদুল কুষ্টিয়া থেকে। এছাড়াও মিল্টন আমাদের সাথে রয়েছেন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও দোলা আমাদের সাথে রয়েছেন টাঙ্গাইল থেকে। আমাদের সাথে আছেন নিশাত রাজশাহী থেকে, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন তিনি। প্রমি রাজশাহী মেডিকেল কলেজের বছরের শুরুতেই কিছু একটা বলতে চেয়েছিলেন, এসএমএসটা চলে গেল। লিখন আমার সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন শর্মী। এছাড়াও সোহান খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। খুলনাতে আমরা আসছি, কিন্তু আপনারা রেডি থাকেন আপনাদের ঘটনা নিয়ে। মিল্টন আছেন আমাদের সাথে, আমার সাথে রয়েছেন। এছাড়াও রয়েছে গোলাম রাব্বি মিটফোর্ড ঢাকা থেকে। আচ্ছা, আমরা রাজশাহী এখানে ঘটনা শোনাচ্ছি মিটফোর্ড থেকে। আপনি SMS করেছেন আমাদেরকে। ওকে, ফারহান উত্তরা থেকে আছেন আমাদের সাথে। এছাড়াও রয়েছেন আরো অনেকেই। আপনি যদি আসতে চান মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে মাহজাবিন রয়েছেন, এবং তিনি অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন, এবং তিনি বেশ দূরেই থাকেন, তাকে চলে যেতে হবে। তার ঘটনাটা আমরা শুনে ফেলি। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে নানান ধরনের ঘটনা ঘটে। কি ধরনের ঘটনা ঘটে আপনার সঙ্গে, যদি আমাদের একটু বলতেন আপনার বাসায়? আমার নাম মাহজাবিন আহমেদ, আমি রাজশাহীতে কোর্ট এরিয়াতে থাকি। আমার বাসাটা মেইনলি কোর্ট এরিয়াতে। এখন আমার বাসার কিছুটা পিছে একটা গোরস্থান আছে, দ্যাটস ওয়াই আমার এরিয়াটা অনেকটাই একটু খারাপ। সো আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করি, যেমন খারাপ না বলে আমরা ভয়ের বলি। ওকে, সো আমি মাঝে মাঝেই সবসময় মানে ফিল করতে পারি যে কোনো কিছু থাকলে জিন অর সামথিং, আমি সেটা ফিল করতে পারি। তো আমাকে বেশিরভাগ টাইম এফেক্ট করে না, কিন্তু এফেক্ট করছে তখন আমি কলেজে পড়ি। 2012 এর ঘটনা হবে। এটা আমার ভাইয়ার মাধ্যমে এফেক্টেড হয়েছি আমি। আমার ভাইয়া নর্মালি রাতের বেলা বাইরে ঘোরাফেরা করে, তো ওর বন্ধুকে ডাকতে একটা জায়গায় যাই। সেই জায়গায় একটা তাল গাছ আছে, তাল গাছটা খুব একটা ভালো না। ওখানে সবসময় বলে যে ওখানে অনেকেই অনেক কিছু দেখে। আমার ভাই ওখানে দাঁড়ায় ছিল, তখন তার সামনে একটা কুকুর লাফ দিয়ে নামে। এন্ড কুকুরটার কালার খুবই আজব টাইপ ছিল, কারণ কুকুরটার সামনে ছিল ব্রাউনিশ রেড কালার আর পিছে ছিল ব্ল্যাক কালারের। তারপরে সে সেটা দেখে ভয় পায় এবং চলে আসে, কিন্তু এটা বাসায় এসে কাউকে বলে না। কিন্তু বাসায় আসার পরে, আমি বাসায় ঢোকার পরে, ভাইয়া ঢোকার পর থেকে আমার মাথা ভার ভার হতে থাকে, আমি ফিল করতে থাকি সামথিং রং। সো আমি অ্যাটিটিউডে আমার প্রবলেম আসে। পরে রাতের খাবার টাইমে আমি আর ভাইয়া পাশাপাশি বসি। আমার মা, আমরা খাচ্ছি নর্মালি, আমার মা আমার জন্য একটা মাছ ফ্রাই করে নিয়ে এসে আমার প্লেটে দেয়। প্লেটে দেওয়ার পরই হয় কি, আমার মাথাটা পুরাটা একদম ব্যথা হতে থাকে, শরীরটা কাঁপতে থাকে, আর মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে।
দেন আমি কাঁপতে কাঁপতে না খেয়ে উঠে যাই, বলি শরীরটা খারাপ লাগছে, উঠেছে আমি রুমে আসি। আমার রুম থেকে ভাইয়ার দিকে তাকায় দেখি ভাইয়ার পিছে শ্যাডোর মতো কিছু। আমি কাঁপছিলাম তখনও। তারপরে হঠাৎ সেটা একটা কুকুরের মতো শেপ নিয়ে, আপনি জানেন না যে বাইরে সে কি দেখে এসেছে? না, আমি কিচ্ছুই জানি না, ইভেন আমার বাসার কেউই জানে না। পরে কুকুরের মতো শেপ নিয়ে আমার দিকে তেড়ে আসছে, এন্ড কুকুরটার কালার ব্রাউনিশ রেড এন্ড ব্ল্যাক। দেন আসার পর ওটা দেখে আমি চিৎকার করে কাঁপতে থাকি। আমার বোন, আমার মা দৌড়ে এসে আমাকে ধরে জিজ্ঞেস করে। আমার মুখ দিয়ে খালি জাস্ট এইটুকুই বের হচ্ছিল, ভাইয়ার সাথে কিছু আছে, ভাইয়ার সাথে কিছু আছে। দেন আমার মা অনেক কষ্টে আমাকে শান্ত করে দোয়াটা পড়ে ঘুম দিয়ে দেন। পরে আমার ভাইয়াকে যখন আমার মা জিজ্ঞেস করেন, তখন ভাইয়া বলে যে সে বাইরে থেকে ভয় পেয়ে আসছিল, এন্ড এইরকম একটা কুকুরের শেপের কিছু দেখে ভয় পেয়ে আসছে। এখন আপনার বাসায় কি ধরনের সমস্যা হয় আপনার নিজে? আমার বাসার সমস্যা হচ্ছে, আমাদের বাসাতে ঠিক মধ্য দুপুরে আমাদের বাসার পাশে একটা জায়গা আছে যে এইদিকে কাপড় কাচা হয় নর্মালি। তো ওই দিকটাই নর্মালি কেউ যায় না, কারণ গেট বন্ধ থাকে। তো সবসময় দেখা যায় মধ্য দুপুরে, দুপুর 12টার থেকে 1টার মধ্যে আমার মাও দেখছেন, আমার ভাবি দেখছে, আমিও দেখছি যে হয় খুবই ছোট একটা বাচ্চা টাইপ, কোকড়া কোকড়া চুল, এইরকম একটা বাচ্চা যায়, কিংবা অনেক লম্বা লম্বা চুলের কোন মহিলা হেঁটেছে। তো নর্মালি আমার মা মনে করে যে হয়তো বা আমাদের কাজের বুয়াটা ওইদিকে গেছে, কিন্তু যখনই গেট খুলে মা বাইরে যে জিজ্ঞেস করে কে আসলা, কোনো খোঁজ পাওয়া যায় না। তো এটা আমার মা অনেকদিন ধরেই দেখে, আমি দেখছি 2-1বার, আমার ভাবিও দেখছে এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরি শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদেরকে অনেকে লিখেছেন রাজশাহীর কোথায় হচ্ছে, আমাদের ফুর্তি স্টেশনে আমরা করছি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সামিউল আলিম শাওন লিখেছেন যে ওয়েলকাম টু রাজশাহী এবং ভূত এফএম টিম, অনেক ভালো লাগছে আজকের শো, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস। আমার মনে হয় যে আমাদের বছরের প্রথম শো এটা, এবং আমরা বাংলাদেশের আমরা যে বিভিন্ন জায়গায় যাব আমরা বলেছিলাম, সেই অনুযায়ী আমরা আজকে প্রথম রাজশাহী দিয়ে শুরু করলাম, এবং আমরা নেক্সট যে উইক সেখানে আমরা যাচ্ছি কক্সবাজারে, বাট শুরুটা হলো রাজশাহী থেকে। এবং রাজশাহীর যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, সেই জন্য আমরা নিজেদেরকে খুব কৃতজ্ঞ মনে করছি, আমরা অবশ্যই অনেক অনেক ধন্য মনে করছি। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুকে আমাদেরকে লিখছেন, নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন, এবং সবাই সে সাথে ঘটনার প্রশংসা করছেন। আমি দেখতে পাচ্ছি অনেক নাম, আসলে মারিয়া এখানে আছেন, পুলক সরকার আছেন, কাজী হৃদয়, মিঠু সহ আরো অনেকে। আসলে আজকে অনেকগুলো ঘটনা, এবং আরো একজন আমাদের এখানে আছেন ডক্টর হারুন, যার ঘটনা আমরা শুনবো। তবে তার আগে নিয়ে আসবো ছোট্ট একটা বিরতি, এবং রাজশাহীর একটা এমন চমৎকার ঘটনা আছে যে ঘটনা শোনার সাথে সাথে আপনারা যারা রাজশাহীতে বাস করেন থাকেন তারা তো বুঝবেনই, অনেকেই হয়তো চিনবেন এই ঘটনাটা। সুতরাং আমরা একটা ব্রেকে যাব, এবং ব্রেক থেকে ফিরে এসে এই ঘটনাগুলো আমরা শুনবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম এবং ঠিকানা উল্লেখ, আপনার এখানে এসে শেয়ার করতে চান কিনা সেটা উল্লেখ করুন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তো আপনারা জানেননি। আমরা চলে যাবো একটা বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM, the night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং পরবর্তী ঘটনার আগে আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আগে আমরা একটা ঘটনা যাবো, আমরা একটা ছোট একটা অ্যানাউন্সমেন্টে যাই। আমাদের রাজশাহীতে আমরা একটা হরর ক্লাব, ভূত এফএম হরর ক্লাব আমরা ওপেন করেছি, এবং সেই হরর ক্লাবে অলরেডি যারা এখানে চালাবেন, আমাদের এখানে অলরেডি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা ছোট্ট করে তাদের সাথে একটু পরিচিত হয়ে যাই, এবং কারা কারা এখানে আছেন আমি একটু শুনি ছোট্ট করে। ইয়াসিন হুদা সাকিব। আরেকবার বলতে হবে। আমার নাম ইয়াসিন হুদা সাকিব, আমি রাজশাহীতে থাকি, একটা ব্যাংকে কর্মরত আছি। আমি সেক্রেটারি হিসেবে। আমাদের এখানে রয়েছেন আজকে ভূত এফএম হরর ক্লাব যেটা রাজশাহী, তার প্রেসিডেন্ট। আমরা তার পরিচয় জানবো।
ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদ আরেফিন রনি আপাতত আপনাদের সাথে রয়েছি এবং থাকবো, কথা হবে। আমাদের সাথে আমাদের এখানে এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রয়েছেন, তার সাথে একটু কথা বলি আমরা। হ্যাপি নিউ ইয়ার। আমি মাহমুদ হোসেন মাসুদ, আমি এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। আমি মূলত মঞ্চে কাজ করি আর কি, এবার আপনার সঙ্গে আছি থাকবো। তো আমরা যেটা করবো, আমরা ঢাকায় ফিরেই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা ফেসবুকের একটা মানে কি বলবো পেজ ফর্ম করবো এবং সেখানে আমরা পেজ ক্রিয়েট করবো এবং সেই পেজে আমরা ইনভাইট করবো এবং আপনার সাকিবের মাধ্যমে, রনি ভাইয়ের মাধ্যমে এবং মাসুদ ভাইয়ের মাধ্যমে, এদের মাধ্যমে আপনারা সরাসরি এখানে ক্লাবে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ক্লাবে যে সমস্ত ইভেন্ট থাকবে সেখানে অংশগ্রহণ করতে পারবেন এবং আমার মনে হয় যে আমরা সবাই মিলে রাজশাহীতে আরো অনেক 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 ভয় ক্রিয়েট করতে পারবো এখানে। সো আমরা পরে এই বিষয় নিয়ে আরো জানাবো আপনাদেরকে এবং থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ সাকিব, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ডক্টর হারুনের কাছে। রাইট ডক্টর হারুন, আপনার ঘটনা শুনি আমরা। আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যালো বর্তমান লিসনার্স, আমি হারুন রশিদ, এসেছি 56 MBBS ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। জি। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম তার কাছে শোনা। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। জি। তিনিও ছিলেন একজন পেশায় ডোম। আচ্ছা। ঘটনাটি 80-র দশকের। জি। রাজশাহী জেলার তানোর থানার একটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রাম অঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায় আর কি। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গারোয়ান, যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা। তারা যখন যাত্রা শুরু করলেন, 10-15 মিনিট ভালোই আগালেন আর কি। বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল দুটি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক, গারোয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গারোয়ান গরুগুলির চাকা কিছুটা আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনের কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা। তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে। পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। জি জি। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা। গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাত্রে পাশের গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অনেকটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটল তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গারোয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। জি। প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন। আচ্ছা। কিন্তু গারোয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা। এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। হ্যাঁ। তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি। তো লাশটির সাথে তাই করা হয় এবং তার
লাস্টে 2 পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। পেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে? হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা, পায়ের গোড়ালিতে ঠুকে দেওয়া হয়, এখানে আর কি ম্যালিউল আছে। আচ্ছা, ওকে, ওইখানে ঠুকে দেয়। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর হারুন আপনাকে। আর আমি স্পেশালি থ্যাংক জানাবো আমার ফ্রেন্ডদের যারা আমাদেরকে ইন্সপায়ার করেছে, বিশেষ করে 56তম এমবিবিএস ব্যাচের সকলকে। আর রিপন এবং পরাগ যারা রাত জেগে আমাদের বাসায় এখন অবস্থান করছে, তাদের দুজনকে, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। এবং আমি জানি যে আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহীতে বসে আছেন আমার পাশে মাসুম, এবং এখানে অক্লান্ত পরিশ্রম করছেন জিলানি, এবং আরো একজন আমাদের আছেন সামির, রাইট, এবং আমাদের সাথে রয়েছেন, এবং সেই সাথে ঢাকায় আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন হচ্ছে আমাদের সাথে শাহিন ভাই, এবং শাহিন ভাই ঢাকাতে অপারেট করছেন আমাদের সাথে এখানে এসছেন হচ্ছে আহমেদ বাবু এবং ফারনান চৌধুরী, তারা সবাই আমাদের সঙ্গে এখানে রয়েছেন। এবং আমি একটু আগে যাদের সাথে পরিচয় করে দিলাম তারা তো এখানে আছেনই। এবং আমি এই মুহূর্তে রাজশাহীর একটা ঘটনা পড়ে শোনাবো আপনাদেরকে, যে ঘটনাটা আমি বলেছিলাম গত সপ্তাহে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়িনি, কারণ এটা রাজশাহীর ঘটনা, এবং যারা রাজশাহীবাসী আছেন তারা তো জায়গাটা শুনেই বুঝতে পারবেন কোন জায়গায় কথা বলছি। আর যারা অন্য জায়গায় বা রাজশাহীতে কখনো আসেননি তারা অন্তত ভয় পাবেন এই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি, বা খুব অবাক হবেন এটা আশা করছি। যাই হোক, যেভাবে লিখেছেন সেভাবে লিখছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, থাকেন সবসময় ভালোর দলে। আমার নাম ইমন, থাকি লালমাটিয়াতে। আমি নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে পাঠালাম। ঘটনাটা কতখানি ভৌতিক জানি না, কিন্তু আমার জন্য ছিল ভয়ঙ্কর। কেন কিছু কারণবশত আমি স্টুডিওতে উপস্থিত হয়ে ঘটনাটি শেয়ার করতে পারছি না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপরে ইমন তার নাম লিখে ঘটনা শুরু করেছেন এভাবে। আমি জানি আপনি ভালোর দলে। আচ্ছা, ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 9 বা 10-এ। সময়টা হবে 1990 বা 91 সাল। বাবা সরকারি কর্মকর্তা। বাবার সরকারি চাকরির সুবাদে আমরা তখন থাকি রাজশাহীতে, পদ্মা নদীর কাছাকাছি কোনো এক জায়গায়, নাম বলতে চাই না। আমাদের সরকারি বাসা। প্রাসঙ্গিক কারণে বাড়িটার আশেপাশে কিছু বিবরণ দিচ্ছি। হলদে রঙের অনেক পুরনো সরকারি বাড়ি। বাড়ির চারিদিকে প্রচুর জায়গা, ঝোপঝাড় এবং বেশ কিছু বড় বড় গাছ। বাড়ির বাম দিকে গাড়ির গ্যারাজ ও দারোয়ান শেড। ডান দিকে অন্য একটি বাড়ি, পেছনে ঝোপ জঙ্গল ও বড় বড় জাম গাছ, এবং বাসার সামনের দিকে ফুলের বাগান এবং বাগানের দেয়াল সংলগ্ন মেইন রোড। উল্লেখ্য যে বাগানে দুটি চেরি ফুলের গাছ ছিল। ফুলের সময়ে সাদা ও গোলাপি চেরি ফুলে গাছ ভরে যেত এবং চাঁদের আলোয় গাছটাকে অপার্থিব সুন্দর লাগত। বাড়ির ভেতরে 3টি প্রশস্ত বেডরুম, এর ভেতরে আমার রুমটা ছিল বাগানের দিকে। রাতে স্ট্রিট ল্যাম্পের ঘোলাটে আলোয় বা চাঁদের আলোয় ঘর ভরে যেত। এই বাড়িতে ওঠার পর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পর থেকে আমার মনে হতে লাগলো রাতে কোথাও যেন কিছু শব্দ হয়। কিছুটা যেন কোনো মেয়ে নুপুর পরে হাঁটছে এবং তার হাতে কাচের চুড়ির ঝিনঝিন শব্দ শোনা যাচ্ছে। প্রায় প্রতি রাতেই আমি এরকম শব্দ পাই। একদিন আমি মাকে ব্যাপারটা বলি, কিন্তু মা আমাকে বলে যে ওটা আমার মনের ভুল। যাই হোক, এভাবেই দিন কেটে যায় এবং যাচ্ছিল। বলে রাখা ভালো যে আমার 3-4 জন কাজিন যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, ক্লাস বন্ধের অবসরে বা বন্ধের সময় তারা সবাই আড্ডা দিতে আমাদের বাসায় চলে আসতো। এবং সেই সময়ও কোনো একটা গন্ডগোল হচ্ছিল এবং তার ক্লাস বন্ধ হয়ে যায়। ফলে সব কাজিনরা আমাদের বাসায় চলে আসে, এবং শেফালি আপা তাদের মধ্যে একজন। পরদিন আমি স্কুলে যাবার জন্য রেডি হচ্ছি, এ সময় আমি শুনতে পাই শেফালি আপা মার সাথে ডাইনিং রুমে বসে কথা বলছে। শেফালি আপা মাকে জিজ্ঞাসা করছে, চাচি আপনি কি রাতে কোনো শব্দ শুনতে পান? মনে হয় যে কেউ যেন নুপুর পরে হাঁটছে বা কাঁচের চুরির শব্দ। মা উত্তরে আপাকে বলল, আমিও শুনতে পাই। মনে হয় কোথাও কোনো সমস্যা আছে, কিন্তু কোনো ঝামেলা হয় না। মা আপাকে সাবধান করে দিয়ে বলল যেন এইসব বিষয়ে ইমনের সাথে কিছু বলতে যেও না, ছোট মানুষ ভয় পাবে। ঘটনাটা এই পর্যন্ত হলে ভালো ছিল, কিন্তু এরপর যা হলো তা আমার মতো স্কুল পড়ুয়া ছেলের জন্য বেশ ভয়ঙ্কর। ঘটনাটা ডিসেম্বর মাসের শেষ কোনো রাতে। প্রচন্ড শীত, লেপ মুড়ি দিয়ে আমি ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। কোনো কিছু না ভেবে আমি আবার ঘুমানোর চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তেই আমি কারো নুপুর পরে হাঁটার শব্দ পাই। বিশ্বাস করুন, সারা
ঘর জুড়ে শব্দ ঘুরছে, সুস্থ মানুষের হাঁটার ছন্দে নুপুরের মৃদু রিমঝিম শব্দ। আমি পুরো শরীর লেপের মধ্যে ভরে কানে হাত দিয়ে নুপুরের শব্দ না শুনে ঘুমানোর চেষ্টা করছি। এ সময় আমার মনে হলো পাশের বাথরুমে বিড়াল ডাকছে। মনে হচ্ছে বেশ হিংস্র শব্দে যেন বিড়ালটা মারামারি করছে। একে তো নুপুরের শব্দ, তার উপরে বিড়ালের হিংস্র শব্দ, ডাক, এবং সবচাইতে ভয়াবহ ব্যাপারটা হলো বিড়ালটা ডাকতে ডাকতে আমার ঘরের দিকে আসছে। এক পর্যায়ে বিড়ালটা ডাকতে ডাকতে আমার বিছানা নিচে চলে আসে। আমিও প্রচন্ড ভয়ে, শীতের রাতে লেপের ভেতর ভয়ে ঘেমে একাকার। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে বাবাকে ডাকতে শুরু করলাম। ডাক শুনে বাবা ও মা এবং আমার বড় মামা, কোনো এক কাজে তিনি রাজশাহীতে এসেছিলেন, আমার রুমে তারা সবাই ছুটে আসেন। লাইট অন করে কি হয়েছে জানতে চাইলে আমি বলি আমার বিছানা নিচে বিড়াল ডাকছে। বাবা ও মামার সাথে আমিও বিছানা নিচে উঠে দিয়েছিলাম। দেখি কুচকুচি কালো একটা বিড়াল জলজলে লাল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদেরকে দেখে সে হিংস্র দাঁত খিঁচিয়ে ফোঁস করে উঠল, যেন এখনই হাত খামচে দেবে। বাবা মাকে বাথরুম থেকে পানি আনতে বললেন, যাতে পানি ছিটালে বিড়াল চলে যায়। মা পানি এনে ছিটানোর জন্য বিছানার নিচে তাকিয়ে দেখেন বিড়াল নেই। অথচ আমি দরজার পাশে, বাবা ছিলেন বিছানার পাশে, আমার মা ছিলেন দরজার চৌকাঠে দাঁড়িয়ে। তিনজনকে ফাঁকি দিয়ে বিড়াল পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবার কোনো সুযোগ ছিল না। আমরা সবাই হতভম্ব। কোথাও বিড়াল নেই, স্রেফ হাওয়া হয়ে গেছে। প্রচন্ড শীত বলে জানালা দরজা কোনো কিছু খোলা থাকার কোনো সম্ভাবনা নেই। বাবার ঠান্ডার সমস্যা আছে, তাই এমনকি ঘরের ভেন্টিলেটর গুলো পিচবোর্ড দিয়ে আটকানো। বিড়াল কেন, একটা ইঁদুরও আসা যাওয়া করার কোনো চান্স নেই। অথচ একটা আস্ত বিড়াল যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ঘটনাটা এখানেও শেষ হলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ি। আমার কোনো মতেই ঘুম আসছিল না, যা ঘটে গেছে তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ আবার শুনি সেই বিড়ালের ডাক। এবার আমার মাথার দিকের জানালা থেকে আসছে। আমি তো ভয়ে কাঠ, কিন্তু এক পর্যায়ে সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দেখার চেষ্টা করি। যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে ভরা চাঁদের আলোয় দেখলাম কুচকুচে কালো একটা বিড়াল, যার আকৃতি স্বাভাবিক বিড়ালের চেয়ে অনেক বড়, চেরি ফুল গাছের ডালে বসে টকটকে লাল চোখে দাঁত খিঁচিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। স্ট্রিট ল্যাম্প এবং চাঁদের আলোয় বিড়ালের তীক্ষ্ণ দাঁতের ফলা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে আছি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। পাশে মা, বাবা, মামা, সবাই। ঘটনাটা সবাইকে বললাম। রাতে আর ঘুমাইনি। সকালে ডাক্তার আনানোর পর বাবা একজন হুজুর আনালেন। হুজুর বললেন কোনো খারাপ বাতাসের কারণে এমনটা হয়েছে। পরে তিনি আমাদের বাসা বাঁধিয়ে দিয়েছিলেন। পরে আর সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ভালো থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ ইমন, চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এন্ড আমরা কিছু SMS এ যাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অর্ণব রাজশাহী থেকে লিখেছেন যে এনজয়িং দিস নাইট। আমাদেরকে স্মাইল SMS করেছেন এবং তানোরের কোথায় ঘটনা ঘটেছিল জানতে চেয়েছেন। তানোরের কোথায় আপনার কি জানা আছে সেটা? তানোরের কোথায়? আচ্ছা, স্পেসিফিক্যালি গ্রামের নাম বলতে পারবেন না, এবং উনি বলছিলেন যে কারণ আমার বাড়ি তানোরে। আমার আপনি একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন। তাহলে লাবিব আমাদের SMS করেছেন, পালকি মাসুম আমাদের তেজগাঁ থেকে SMS করেছেন, হাফিজুল হাসান আমাদেরকে জিগাতলা থেকে SMS করেছেন, এছাড়াও ইদিতা ময়মনসিং থেকে SMS করেছেন। কবে আসবেন? খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি। তবে আগে কক্সবাজার যাবো নেক্সট উইকে। কক্সবাজার থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না, কোনো SMS এখনো পর্যন্ত দেখতে পাইনি কক্সবাজারে। যাবো কি নাকি যাবো না? কাশফিয়া আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আসিফুজ্জামান। আচ্ছা, কাশফিয়ার মেয়ের বার্থডে ছিল এবং আমাদেরকে আচ্ছা না সরি আমাকে আমার মেয়েকে শুভেচ্ছা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসিফুজ্জামান আদনান আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে SMS করেছেন। সোহেল হাতিরপুল থেকে আমাদের SMS করেছেন, সুন্দর হচ্ছে জানিয়েছেন। সুপ্ত আমাদের SMS করেছেন। সোহান আমাদের SMS করেছেন। জেইন তসনিম আমাদের SMS করেছেন। বিকাশ SMS করেছেন লালমনিহাট থেকে। এছাড়াও জহিরুল আমাদের SMS করেছেন। SMS
করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও জান্নাত, এছাড়াও প্রীতম আমাদের SMS করেছেন, অর্চি ঢাকা থেকে SMS করেছেন, সোহেল আমাদেরকে SMS করেছেন সিদ্দিক খান জুরাইন থেকে, এছাড়াও আরো অনেকেই। এছাড়াও আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছি আপনারা লিখছেন। যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদের ফেসবুক পেজ দুটোর আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.russell। আমরা আরো একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আরো দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, আরো একটা লাশের ঘটনা রয়েছে, আমরা যেটা কিছুক্ষণ পরে শুনবো। এবং রাজশাহীর সব ঘটনা আপনারা শুনছেন, বাংলাদেশের যেখানে বসে থাকুন বা পৃথিবীর যেখানে বসে আমাদেরকে শুনছেন, আপনারা এই মুহূর্তে শুনছেন রাজশাহীর ঘটনা। এবং যদি সত্যি আমরা বেঁচে থাকি এবং আগামী দিন যদি আমরা কক্সবাজার পৌঁছাই, তাহলে ডেফিনেটলি আমরা আপনাদেরকে শোনাবো কক্সবাজারের স্থানীয় ঘটনা। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে কক্সবাজারের যারা অধিবাসী রয়েছেন তাদের সহযোগিতা, এবং আশা করছি তারা ইমেল পাঠাবেন আমাদেরকে। আজকে আমি অনেক ইমেল দেখেছি যে ইমেলগুলো আমি নিতে পারিনি, বিকজ সেই ইমেলগুলো এসেছিল বৃহস্পতিবার সকালের পরে। আমাদের আসলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আমরা ইমেল নিয়েছি, তারপরে আমরা ইমেল নেয়নি। বাট আপনাদেরকেও আমরা যদি পরবর্তী রাজশাহীতে আসি বা আপনাদের যে ঘটনাগুলো আপনারা পাঠিয়েছেন সেই ঘটনাগুলো আমরা যদি পারি অবশ্যই পড়ে শোনাবো পরবর্তী এপিসোডে। চলে যাচ্ছি ব্রেকে। স্টে টিউনড, রেডিও ফুর্তি, and don't stop the ফুর্তি। And the night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, আমাদের সাথে রয়েছেন আহমেদ বাবু, আমাদের সাথে রয়েছেন ফারনান চৌধুরী, আমাদের সাথে রয়েছেন আজকে রাজশাহীবাসী। এবং রাজশাহীবাসী আপনারা অনেকেই শুনতে পেলাম যে রাজশাহী স্টেশনে গেছেন। রাজশাহী স্টেশন মিন্স রাজশাহী ফুর্তি স্টেশন, রাজশাহী, নট রাজশাহী রেল স্টেশন ও রাজশাহী বাস স্টেশন বা বাস টার্মিনাল। সো আপনারা যারা খুঁজছেন ওখানে, আমার মনে হয় যে ভুল জায়গায় খুঁজছেন। অ্যান্ড মানে ওখানে আমরা ফুর্তি স্টেশনে, যেটা রাজশাহীতে। আমাদের সাথে আমাদের নতুন আরেকজন অতিথি এখানে আমাদেরকে জয়েন করছেন। তার আগে একটু বলি যে আমরা লিমিটলেস হরর ক্লাব চাই, ভূত এফএম হরর ক্লাব পুরো বাংলাদেশে এবং সব জায়গায়। আপনারা যারা হরর ক্লাব, ইয়াসিন আমি সবকিছু থামিয়ে দিই। কক্সবাজার থেকে লিখেছেন রাসেল ভাই, কক্সবাজারকে আমি ইমেল করতে পারবো না, যদি পারেন আমাকে। ভাই আপনার এই ফোন নাম্বারটাই আমাকে কিন্তু আপনার ইমেল করে দিতে হবে, বিকজ এই SMS থাকবে না আমার কাছে। সো আপনি যারা আপনারা মনে করছেন যে আপনারা পার্টিসিপেট করতে চান কক্সবাজার থেকে আগামী সপ্তাহে, তারা দয়া করে প্লিজ 2 কলম হলেও বা 2 কলম না তো 2 কি হলেও লিখে দিন আর কি। 2-3 বার কি টিপাটিপি করে আপনাদের ওই যে ওই ফোন নাম্বার এবং আপনারা ঘটনার যে বিষয়বস্তু সেটা লিখে আমাদের পাঠিয়ে দিন। আদারওয়াইজ আমরা কাউকে নিতে পারবো না এখানে। এই SMS থেকে আপনাদের নাম এবং ফোন নাম্বার কালেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো প্লিজ আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা জানেন, bhutfm@radiofurti.fm। গুগল করলে পাবেন, আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন, যে কোনো জায়গায় গেলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো প্লিজ একটু আমাদেরকে খুঁজে বের করুন। কক্সবাজার থেকে আরো আছেন কিং আমি, কক্সবাজার তো অনেকে, আমরা রাজশাহী থেকে যেরকম সারা পেয়েছিলাম কক্সবাজার থেকে অলরেডি পাচ্ছি। তারপরে কাউকে দেখছি কক্সবাজার থেকে আমাদের সাথে রয়েছেন। এবং প্লিজ যারা শেয়ার করতে চান, তার মানে আমরা কক্সবাজারে আসছি এবং কক্সবাজারের জমজমাট শো করবো। এবং মিম কক্সবাজার থেকে কক্সবাজার কান্ট ওয়েট মোর। অলরাইট গাইজ, আমরা নেক্সট উইকে আসছি কক্সবাজার উইথ আওয়ার টিম এবং আশা করছি যে আপনাদেরকে ওখানে পেয়ে যাব। এবং সেই সাথে আপনারা একটু সিলেক্ট করে রাখুন যে কারা কারা হরর ক্লাব করতে চান। যারা হরর ক্লাব করতে চান তারা অবশ্যই আমাদেরকে SMS করে না, ডেফিনেটলি ইমেল করে জানাবেন। বি সিরিয়াস, ভূত এফএম একটা সিরিয়াস শো, আমরা চাই যে আপনারা ইমেল করুন এবং সিরিয়াসলি সেটা নিন, এবং ইমেল করাটা সবচেয়ে বেশি এখানে কাজের কাজ হবে। এনিওয়েজ আমরা চলে যাই ঘটনা এবং তারপরে আবারও ফিরে আসছি SMS এ। তো আমরা মনে হয় যে আমরা যেটা বলছিলাম যে হোল বাংলাদেশে আমরা চাচ্ছি যে লিমিটলেস আমাদের ফ্যান ক্লাব এবং আমাদের হরর ক্লাব আমরা ওপেন করতে। সো যারা ইন্টারেস্টেড তারা আমাদের ইমেল করুন। আমরা চলে যাই পরবর্তী আমাদের অতিথির কাছে। তার নাম হচ্ছে মেহেদি। এবং মেহেদি, আপনি এটা মর্গ নিয়ে ঘটনা বলবেন। রাজশাহীতে মর্গের ঘটনা প্রচুর পাচ্ছি আমরা এবং সেটা খুব ভালোই। এবং রাজশাহীতে কিন্তু অনেক একটা সময় বলা হতো যে রাজশাহী শহর পুকুরের শহর, প্রচুর পুকুর ছিল এখানে এবং সেই পুকুরগুলো নিয়েও
নানান ধরনের গল্প রয়েছে। কোনো পুকুরের নিচে কুয়া, কোনো পুকুরের নিচে নাকি শিকল দিয়ে টেনে নিয়ে যায়, এরকম নানান ধরনের ঘটনা রয়েছে রাজশাহীকে নিয়ে। আই এম শিওর যে আপনারা যারা আছেন, তারা যারা শুনছেন এই মুহূর্তে রাজশাহী থেকে, তারাও জানেন। SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন, আমাদেরকে ফেসবুকে শেয়ার করতে পারেন, আমাদেরকে আপনি ইমেল করতে পারেন। তবে তার আগে আমরা মেহেদির ঘটনা শুনবো। মেহেদি, কোথায় ঘটেছিল আপনার এই ঘটনাটা? রাসেল ভাই, আসলে ঘটনাটি ঘটা রাজশাহী মেডিকেল কলেজ, আমার এক বড় ভাইয়ের কাছে। মানে আমি যখন আমি প্রথম আইএসটিতে প্রথম আমি ভর্তি হই, তখন আমি আপনার 0 এখানেই আমি একটা মেস ভাড়া নিই। মেসের একটা বড় ভাই ছিল, মানে একটা আমরা কোথায় ঘটেছে সব ডিটেল বলবো না, আসলে ঠিকানাগুলো বলার দরকার নেই, আপনি জাস্ট ঘটনাটা বলেন, সবাই বুঝতে পারছে রাজশাহীতে ঘটেছে। আসলে আমার ভাই আমাকে যেভাবে শেয়ার করেন সেভাবে বললাম রাসেল ভাই। রাসেল ভাই, আমার ভাইয়া একদিন মানে হঠাৎ করে মানে খবর আসে তার একটা রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট। তো রাত 10টার দিকে তার কাছে আরেকটা খবর আসে, খুব মর্মান্তিক খবর, যে সে মারা গেছে। তো সে অনেক আপসেট হয়ে পড়ে। তো মেসে যারা ছিল তারা ধরেন তাকে অনেক করার পরে মানে সাথে সাথে সে মেডিকেল কলেজে চলে যায় তার গেস্টকে দেখতে। তো যাওয়ার পরে তার রিলেটিভ যারা ছিল তারাও তো অনেক আপসেট ছিল সেজন্য ঘটনার কারণে। তো তাদের সান্ত্বনা দেওয়ার পরে সে মানে যেহেতু লাশটা মানে রাসেল ভাই এখানে অস্বাভাবিক মৃত্যু, এই জন্যই লাশকে মানে অনেক ফর্মালিটিস ছিল যেটা পূরণ করা সম্ভব ছিল না, তাই একটু দেরি হতো। তাই হিমাগার, যেটা আর কি রাজশাহী মেডিকেল কলেজের মর্গ, সেখানে রাখা হয়। তো রাসেল ভাই সে এই ঘটনা শোনার পর লাশটা কোথায় আছে সেই জিনিসটা জেনে, তো কাউকে না বলে সে সরাসরি সেই মর্গে যায়, এবং যে সে হয়তো ভাবে যে সেখানে হয়তো সিকিউরিটি থাকবে, সিকিউরিটি আবার ঠিক থাকবে, সিকিউরিটি থাকবে। তো সিকিউরিটি থেকে সে হয়তো বা ঘুষ বা কোনো এরকম কিছু একটা দিয়ে তার লাশটা দেখবে, সে কেবিন নাম্বারটা নিয়ে যায়। তো রাসেল ভাই যে কথা সেই কাজ, তিনি চলে যায়। ওখানে যাওয়ার পরে সে দুর্ভাগ্যজনক ভাবে ওখানে দেখে যে ওখানে কোনো সিকিউরিটি সেদিন ছিল না। মানে পরে জানা যায় সিকিউরিটি একটু প্রাকৃতিক কাজে একটু সাড়া দিয়েছিল, তাই একটু বাইরে ছিল। তো রাসেল ভাই সে ওখানে দাঁড়িয়ে থাকে, তা সেও একটু আপসেট ছিল। মানে সে ভাবছিল লাশটা তাকে দেখতেই হবে, কারণ তার আসা পসিবল ছিল না লাশটা দেখার জন্য, কারণ সকালবেলা ভোরেই তার লাশটা নিয়ে রওনা হবে বাসায়। তো যে কথা সেই কাজ, সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পিছন থেকে আসে একটা ডাক পড়ে, মানে তার কাছাকাছি একটা ডাকে। তো সাথে সাথে পিছনে তাকিয়ে মানে একটা লোক দেখে, লোকটা ছিল এরকম মানে রাস্তা আর কি, মানে আর কি বলা যায় নেশা করে আর কি, এরকম একটা ব্যাপার। চুলগুলো কুকলো, মানে ড্রেসটাও ঠিক তেমনই ছিল, মানে বোঝা যাচ্ছে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে না। তাকে বললো ভাইজান, মানে এইভাবে বললো গ্রামের ভাষায়, ভাইজান লাশ দেখবেন? তখন সে বললো হ্যাঁ দেখবো। তো বলছে যে আমার সাথে আসেন। তো এই কথা শুনে একটু বিচলিত হলো। সেই লোকটার এই কথা বলার সাথে সাথে রাসেল ভাই, এই আপনার যে ঘরের গেটটা ছিল অলওয়েজ বন্ধ থাকে, গেটের সামনে যায় একটা হেঁচকা টান দিয়ে তালাটা খুলে। তো হয়তো সে ভাবছিল যে হয়তো চাবি দিয়ে খুললো, মানে হেঁচকা টান দিয়ে খুব জোরে তালাটা খোলার পরে লোকটা তাকে ভিতরে ডাকে। তো সে কিছু না বুঝে ভিতরে যায়। যাওয়ার পরে সে একটা জিনিস খেয়াল করে রাসেল ভাই, একটা অস্বাভাবিক একটা তীব্র গন্ধে, তা মানে সে আমাকে যেভাবে বললো যে তীব্র গন্ধে সেখানে টিকতে পারতেছে না, কিন্তু সেই লোকটা যে ছিল স্বাভাবিক মানুষের মতো আচরণ করতেছে। সে হঠাৎ করে মানে একটা কেবিন খুলে ফেলে লাশের। কেবিন খোলার পরে বলে ভাইজান লাশ দেখবেন? লাশ দেখেন। তো এখানেই তার মনে একটা খটকা লাগে, আমি তো মানে লোকটাকে চিনি না, আর যদি সিকিউরিটি ছাড়া তো এখানে মানে খোলা পসিবল না, কারণ এখানে মানে দালাল রিলেটেড লোক থাকে, কিন্তু তাদের কাছে চাবি থাকাটা পসিবল না, আর পসিবল না মানে থাকবেই না। তো মানে আর এরকম ভাবে ভাবার পরে আর কিছু না ভেবে লাশ দেখবো, লাশটা দেখি, আর কিছু না ভেবে যখন সে লোকটার সামনে গিয়ে যখন কেবিনে মানে দেখে লাশটা, যা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না যে কি দেখবে। সে দেখে সেই লোকটা মানে কাফনের কাপড় দিয়ে জড়ানো, মানে এই সেই কেবিনে যে ডেকে নিয়ে আসছিল, কেবিনে সে শুয়ে আছে, গলায় গোল একটা লাল দাগ, মানে জিব্বাটা বেরিয়েছে, মানে আর কি ফাঁসির লাশ আর কি যেটা বলে আমার। জিব্বাটা অনেক, সাথে সাথে সে শক্ট হয়ে পিছনে তাকায়, কেউ নেই, পিছনে একদম ফাঁকা। তো সাথে সাথে সে মানে যে ডোরটা ছিল দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে চলে আসে।
আসার পরে রাসেল ভাই অনেক ভয় পায়, সে অনেক ভয় পাওয়ার পরে সে দৌড় দেয়। তার মানে যেখানে রিলেটিভরা ছিল বা জনবহুল এলাকায় সে দৌড় দেয়। দৌড় দিয়ে সে ঘুরে ফিরে খালি একই জায়গায় দৌড় দিয়ে ওইগুলি পার হয়ে বারান্দা দিয়ে ঘুরে ফিরে একই জায়গায়, শুধু মর্গের সেই মানে আপনার হিমাগারের গেটের সামনে। সে একটু পর খেয়াল করে এভাবে আস্তে আস্তে মানে দরজাগুলো বাড়ি খাওয়া শুরু করছে, মানে এই পার ওপার দোলা শুরু করছে। এটা দেখে রাসেল ভাই উনি আর ঠিক থাকতে পারেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। 1-2 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে তাকে হসপিটালেরই একটা বেডে আবিষ্কার করেন। তো রাসেল ভাই পরে মানে সিকিউরিটি তাকে পায়। তো রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটু আবারও যাই আমাদের ডক্টর রাজধানের কাছে। এবং রাজশাহীতে এরকম কিছু আপনি পুকুর না কিছুর কথা বলছিলেন, যে খুব এরকম ধরনের বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো বেশ হন্টেড। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি, রাজশাহীতে এমন অনেকগুলো পুকুরের নামে আমি শুনেছি যেখানে এমন আনিজল অনেক কিছু ঘটে। যেমন হসপিটালের কথা বলছিলেন আপনি। আমাদের হসপিটালের পাশে যে পুকুরটা আছে, মর্গের পাশে যে পুকুরটা, নার্সিং কলেজের একদম সামনে, সেখানে ওখানে দায়িত্ব যেসব গার্ড গুলো আছেন রাত্রে পাহারা দেন, তাদের মুখ থেকে শোনা। তারা বলেন তারা 4 জন ডিউটি করেন, একজন ভাগ করেন ডিউটিটা, দুইজনে এদিকে যাবে, দুইজন অপোজিট সাইডে যাবে। তো 2 জন একদিন রাত্রে ওই দিক দিয়ে হাঁটছিল, তখন দেখতে পাই পুকুরের মাঝখানে কেউ গোসল করছে। শেপটা তারা সঠিকভাবে বলতে পারলো না, তারা বললো যে ফিমেল একটা ফিগার। তার বডির অর্ধেকটা পানির ভিতরে আর বাকি অর্ধেকটা উপরে। বাট ওটা দেখে তারা ভয় পেয়ে যায়, মনে একটু খটকা লাগে যে আসলে হাসপাতালে আপনি বুঝতে পারছেন এখানে এমন এত রাতে, রাত 12টা-1টার দিকে কেউ গোসল করতে যাবে একা একা, আবার পুকুরের মাঝখানে, ওরকম একটা হন্টেড প্লেস। বাট এটা শোনার পর তারা অপর 2 জনকে ডাকতে যায় যে আসলে ঘটনাটা কি, তারা ভয় পেয়ে যায়। তখন তারা যখন ঘটনাস্থলে যায় দেখতে পারে পুকুরে পানিটা নড়ছিল, এন্ড পুকুরে ওঠার নামার জন্য যে সিঁড়িটা ছিল ওখানে ভেজা পায়ের ছাপ ছিল। ও আচ্ছা, তার মানে ওখানে কেউ ছিল। তার মানে আই ওয়ান্ট সে দ্যাট ওখানে ওই পুকুরের জন্য একটি মাত্র রাস্তা, এবং ওই রাস্তার সামনে কিন্তু বাকি 2 জন পাহারা দিচ্ছিল, আর বাকি 2 জন ছিল কিন্তু পুকুরের সামনে। তার মানে ওখানে আর কেউ থাকার কোনো স্কোপ নেই, কেউ ছিল না। তবে কি ছিল সেটাই প্রশ্ন থেকে যায়। তারপরেও সেখানে কথা আসছে যে পরে তারা পানি নড়তে দেখেছে, 4 জন দেখেছে, একজনের চোখের ভুল নয়, হ্যালুসিনেশন নয়। আবার সিঁড়িতে পায়ের ছাপ ছিল। ওকে, সো এরকম আরো কিছু ঘটনা নিশ্চয়ই আপনার এখানে মানে আছে, এবং সেগুলো কি ওই আশেপাশেই কোথাও ঘটেছে? জি, আশেপাশে ঘটেছে। কেমন ঘটনা সেগুলো? ওখানে ওর আশেপাশে আনইউজুয়াল 2টা মৃত্যুর ঘটনা আছে। আচ্ছা, যেটা আমাদের মেডিকেল অনেক স্টাফ ও নিজেরা নিজ চোখে দেখেছেন। আমি তাদের সাথে নিজে কথা বলেছি এবং তারা এটা শেয়ার করতে রাজি হয়েছেন আর কি, এর জন্য আমি শেয়ার করছি। তাদের নাম বলছি না সঙ্গত কারণে। এবং কোথায় ঘটেছে এটা বলার দরকার নেই। ওকে, ফাইন। আমি ওটা শেয়ার করতে যাচ্ছি না যে কোথায় ঘটেছে এক্স্যাক্টলি, তবে আমাদের রাজশাহীতে ঘটেছে। তারা দেখেছেন এরকম কোন একটা হন্টেড প্লেসে একদম ভরা দুপুরে একটি 8 থেকে 10 বছরের মেয়ে খেলা করছিল, কোন একাই খেলা করছিল, ছোট মানুষ যেমন খেলে। হঠাৎ করে তারা দেখতে পেল তাদের চোখের সামনে মেয়েটি টেনিস বলের মতো মানে উপর থেকে নিচে একবার পড়ছে, নিচ থেকে আবার উপরে উঠে অনবরত, মানে এটা হয়ে যাচ্ছে। এই কারণে তারা দেখে ওটা ভয় পেয়ে যায় এবং মেয়েটির কাছে না পৌঁছতেই মেয়েটি ওখানে স্পট ডেথ হয়ে যায়। মানে কেউ মনে হয় মানে তাকে হচ্ছে ওঠাচ্ছিল নামাচ্ছিল, মানে একটা বল বা বাস্কেট বল নিয়ে খেললে পারে, আপ ডাউন করে, রাইট ঠিক এমন কিছু একটা। ওখানে 5-6 জন ছিল মানুষ, তাদের সকলের স্বচক্ষে দেখা। তারা এইভাবে বলেছেন যে ওরকম আপ ডাউন করতে হতে তার মাথা থেকে প্রচুর ব্লিডিং হয়। আপনি জানেন এটা নিউরোজেনিক শকও হতে পারে, হঠাৎ করে মারা যেতে পারে। ওটা একটা ডেথ হয়। আরেকটি ঘটনা ছিল ওই একই প্লেসে, তার 5 থেকে 6 বছর আগে। ওখানে একটি ঘোষের ছেলে, তাদের কিছুটা চাষাবাদ ছিল, তার পাশে কিছুটা জায়গা ছিল, জমি ছিল, সেখানে শাকসবজি চাষ করা হতো। সেই ছেলেটি ভরা দুপুরে ওখানে সবজি তুলতে যায়। সবজি তুলতে যখন যায় তখন ওখানে লোকজন ছিল, দিনের বেলা ওখানে লোকজন থাকে। তারা যেটা দেখতে পায়, হঠাৎ করে সেই সবজিগুলো যেগুলো তুলছিল, আমরা ডাটা বলি যেগুলোকে,
বেশ লম্বা লম্বা হয়। জি। কিছুটা তোলার পরে ওই সবজিগুলোই তার পিঠে বাড়ি দিচ্ছে। আচ্ছা, আমি কেউ যেন তাকে বেদ দিয়ে যেমন টিচাররা স্টুডেন্টের মারে সেরকম। ও মাই গড, এটা তো খুব ইন্টারেস্টিং ঘটনা। আসলে এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং হলো এটা হরফিক, কারণ তার হাত দিয়ে তো নিজেকে সে আঘাত করবে না কখনোই, একদম। আর নিজের হাত দিয়ে ব্যাকওয়ার্ড সাইডে কখনো আঘাত করা সম্ভব না। বেশ কয়েকটি, তারা বললো প্রায় 7-8টি ওরকম ডাটা জি। তার পিঠে আঘাত করছে, কিন্তু জি। কেউ সেটা মানে কাউকে দেখতে পাচ্ছে না, ওখানে অদৃশ্য। জি, তারপর তারাও সেখানে পৌঁছাতে না পৌঁছাতে সেখানে স্পট ডেথ হয় ওইটা। ওকে। সেই প্লেসটা এখনো হরিফিক এন্ড সবাই যেতে ওই ভয় পায়। প্লেসটাই, ওই সেই প্লেসে না, একদম সেই প্লেসে যেখানে একটা মেয়েকে আমরা দেখেছিলাম Yes. বাউন্স করতে, Yes. ঠিক কয়েক বছর আগে আবার এই ঘটনা সেখানে ঘটেছিল। সো ওই প্লেসটার মধ্যে তার মানে নিশ্চয়ই মানে বোঝাই যাচ্ছে যে ওখানে কোনো একটা Yes, সমস্যা। আবার ওই এটা প্লেসটার রাজশাহীতে। পুকুরে কিন্তু পাশে। এই প্লেসটা এই পুকুরটার পাশে। ওকে, সো এই তো ঘটনা আপনার। হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের এই যে ফ্যান ক্লাব হচ্ছে, এই ফ্যান ক্লাবে আমরা কি করবো, আমরা চাইবো যে সমস্ত বাংলাদেশে আমাদের যে হরর ফ্যান ক্লাব এবং হরর ক্লাব গুলো হবে, ভূত এফএম হরর ক্লাব, সেখানে আপনারা নিয়মিত যাওয়া আসা করতে পারবেন। আপনাদের কাছে যে সমস্ত অথেন্টিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো যেমন আমাদের কাছে শেয়ার করবেন এবং সেই সাথে ক্লাবের সাথে জড়িত থাকতে পারবেন। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি, আসলে একে একে জানাবো, এবং আমরা আশা করছি যে রাজশাহী থেকে যে শুরু হলো, রাজশাহী হরর ক্লাব রাজশাহী, ভূত এফএম হরর ক্লাব রাজশাহী, সেখান থেকে যাত্রা শুরু হলো এবং আমরা একে একে বিভিন্ন জায়গায় এরকম ক্লাব ওপেন করে যাব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করেছেন স্ল্যাশ জগন্নাথ হল থেকে, এটা আমাদেরকে, এবং তিনি শুনছেন এবং তার কাছে ভয় লাগছে। মাহমুদ আমাদের এখানে এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে মেহেদির গল্পটা সত্যি, মেহেদিকে থ্যাঙ্কস গল্প বলার জন্য। ওকে, আপনি আই ফ্রম রাজশাহী, আমার মনে হয় যে আপনি রাজশাহী, ফ্রম রাজশাহী রাইট। এসে আমাদের লিখেছেন রাজাবাড়ি হাট থেকে, যে রাজশাহী এবং রাজশাহী, রাজাবাড়ি হাট রাজশাহী থেকে তিনি লিখেছেন যে আমাদের হরর ক্লাবে জয়েন করতে চাইলে কি যোগাযোগ করবো। হ্যাঁ, আমরা একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখানে জয়েন করবেন এবং এখানে যে সাকিব বা রনি ভাই যারা রয়েছেন তাদের সাথে মাধ্যমে আপনারা সেখানে মেম্বার হয়ে যেতে পারবেন। মুন্না আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে রাজশাহীর মেইন হরর প্লেস নাকি এখানে একটা কলেজ রয়েছে, রাজশাহী শাহ মখদুম কলেজ। ওকে, সেই কলেজে নাকি অনেক মানে বলছে সেখানকার কোনো ঘটনা নেই না, আমাদের সেরকম ঘটনা মুন্না কেউ পাঠাননি, আপনি পাঠিয়ে দিলে আমরা সেটা জানাতে পারতাম আপনাদেরকে, বাট আনফর্চুনেটলি আমরা সেই জায়গার কোনো ঘটনা পাইনি এবং সেটা হন্টেড জায়গা সেটাও আপনার কাছ থেকে আমরা জানলাম। নাইনা আমাদের লিখেছেন এবং তার কাছে ভূতের স্টোরি রয়েছে, পাঠিয়ে দিন প্লিজ। আমরা তবে অবশ্য আমরা ভূতের স্টোরি, ভূতের গল্প কিন্তু নেই না, আমরা বাস্তব ঘটনা নেই। আমিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি শুভ কক্সবাজার থেকে। আমার কাছে অনেক স্টোরি আছে, আপনি আমাদের কাছে আপনার অ্যাটলিস্ট আপনার যে বেস্ট যে স্টোরিটা সেই স্টোরিটা সেন্ড করুন bhutfm@radio40.fm এই অ্যাড্রেসে। যেদিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মৌমিতা সাহা, এছাড়াও সুমাইয়া আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে আরো এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাহিন, মঞ্জু রাজশাহী থেকে, ইমরান ফুড গল্পটি রিয়েলি ইন্টারেস্টিং তিনি লিখেছেন এবং থ্যাংকস টু রাসেল ভাই। নো, আমাকে থ্যাংকস দেওয়ার কিছু নেই, ফোর্থ স্টোরিটা সম্ভবত আমাদেরকে এখন ডক্টর হাসান শোনাচ্ছিলাম রাইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। সুপ্ত ময়মনসিং থেকে এসএমএস করেছেন, ময়মনসিং এ আমরা যাবো, বাট আগে কক্সবাজার আমরা চলে যাবো ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আমরা কথা শুরু করবো। ডিয়ার লিসেনার্স, আমি নাদিম ফ্রম রাজশাহী। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ শুনি আপনার ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 2007। তো সেদিন ছিল 1 সেপ্টেম্বর, আমার বড় আপুর বার্থডে। তো আপু সেদিন হচ্ছে যখন ঘটনাটা শুরু হয় তখন আমি আর আম্মু বাসায় ছিলাম না, আপু ছাদে যাই এই সময় টাইম পাস করছিল, আর আপু বাসায় ছিল। তো সে যখন ছাদে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে, তো তার কানের কাছে, আপুর কানের কাছে কে জানি এসে বলে, সোনামুখী, আস্তে করে বলে। আচ্ছা, তারপরে সে মানে মনে করে যে নিচ থেকে কেউ চিল্লাই বলছে, ওই জন্য আস্তে করে কানে কাছে এসে বাজছে। তারপরে সে পরপর আরো 2 বার শুনতে পাই যে তাকে
তার কানের কাছে এসে স্পষ্টই শুনছে, তাকে পরপর 2 বার শোনা মুখে আবার বলছে। তো সে দৌড়ে নিচে চলে যায় আব্বুর কাছে। তো আব্বুর কাছে যাওয়ার পরপরই সে একটা জিনিস খেয়াল করে যে তার 2 হাত ভরা চুড়ি। তো সে কিন্তু চুড়ি পরেছিল না, তার হাতে চুড়ি আসলো কি করে? তো সে একটু অবাক হয়। তারপরে সাথে সাথেই বাসার মেন গেটে কর্নার আওয়াজ। তো আব্বু আর আপু দরজার কাছে যায়, দরজাটা খুলতেই দেখে যে একটা বড় আকারে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আব্বু বললো যে এখানে কুকুর আসলে কি করে? তো কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তো কুকুরটা নিচে নেমে চলে যায়। তো কুকুরটা অনেক আগে চলে যায়। আব্বু নিচে যে দেখে যে নিচের মেন গেটটাও বন্ধ, তাহলে কুকুরটা আসলো কি করে আর গেলই বা কোথায়? নিচে দেখা যায়নি আর। তারপর মেন গেটটা খুলতেই দেখে যে দরজার বাহিরে একটা চশমা পড়ে আছে। চশমাটা পরিচিত লাগছিল অনেক। তো চশমাটা কাছে যে দেখে যে আব্বু যে চশমাটা সবসময় ইউজ করে ওই চশমাটাই বাইরে পড়ে আছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তার চোখেই ছিল কিন্তু চশমাটা, কিন্তু কিভাবে বাইরে গেল তিনি বুঝতে পারেনি। এই সময় আমি আর আম্মু বাসা ব্যাক করি। বাসা ব্যাক করার পরে আম্মু জিজ্ঞেস করে কি ব্যাপার সবাই নিচে কেন? তারপরে আব্বু বলে যে কিছু না, উপরে আসো। তো উপরে যে সবাই শুনলাম। তো সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি। পরের দিনে আবার ওই সন্ধ্যার দিকেই আব্বু বাসায় ছিল না, আমি আম্মু আর আব্বু বাসায় ছিলাম। তো ওই সময় দেখি যে আমার রুমের লাইট অন অফ হওয়া শুরু হয়েছে। আমার রুমের লাইটটা অন অফ হচ্ছিল, সুইচের শব্দ শোনা যাচ্ছিল। তো রুমে কেউ তো ছিল না, কিন্তু কে অন অফ করছিল। তারপরে আব্বু বাসা আসলে আব্বু বলে যে না ওসব কিছু না, ওটা ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে, যাতে আমরা কি ভয় না পাই, কারণ আমরা ছোট ছিলাম। তারপরে সেদিনও সব শেষ। রাতে যখন আমি ঘুমাতে যাই একটা জিনিস খেয়াল করছি যে আমার রুমে আঁচড় কাটছিল, দেয়ালে কে জানি আঁচড় কাটছিল। আবার দেখছি যে সুইচ বোর্ডে যে লাল আলোটা থাকে ওটাকে যেন আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরছিল। তো আমি দেখে লাইট অন করে দেখি যে কেউ নাই। তো সেদিন আর কোনো কিছু হয়নি, আমি ঘুমাই যাই। তারপরে বাসায় আর কোনো সমস্যা হয়নি সেরকম। তার কিছুদিন পরে আমি দেখছি যে আমি একটা জিনিস খেয়াল করছি আমার রুমে থেকেই। এই জিনিসটা আমি পরপর কয়েকদিন একই জিনিস খেয়াল করছি যে কে যেন একটা মানুষ, তার পুরো চেহারা দেখা যায় না, তার বডির কোনো অংশই দেখা যায় না, তার মাথাটাও ঢাকা। দেখছি যে একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তো আমি যখন তাকে দেখার জন্য দৌড়ে যাই সে ভ্যানিশ হয়ে যায়। আর একটা জিনিসই দেখছি যে যখন ভ্যানিশ হয় তখনই দেখছি যে জানালা দিয়ে একটা বিড়াল চলে যায়। বিভিন্ন দিন বিভিন্ন কালারের বিড়াল দেখছি আমি। এই জিনিসটা বেশ কয়েকদিন দেখছি। তো আমি একদিন চুপ করে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেয়ে আমি বিষয়গুলো জানাই। তো কবিরাজ বলে যে তোমার বাসায় অনেক প্রবলেম আছে, তোমার বাসায় যে আছে ও ইন্ডিয়া থেকে আসছে, তোমার আব্বুর সাথে খোঁজ নিয়ে দেখো। আর আমাদের বাসায় নাকি মানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র দিয়েছে, যেমন হচ্ছে সাবান কেস, তারপরে হচ্ছে পাউডার কেস, তারপরে ইন্ডিয়ান হচ্ছে যে আগের যুগে যে বালাগুলো ইউজ করতো রাজরানীরা, এরকম টাইপের কিছু জিনিস দিয়েছে। তো আমি বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করি আম্মু এরকম কিছু হয়েছে নাকি? তো হ্যাঁ এরকম তো কিছু হয়েছে, তুমি জানলা কি করে? তখন আমি বললাম যে আমি কবিরাজের কাছে গেছিলাম, আমাকে কিছু বলো না, কারণ আমি বললে তোমরা হয়তো যেতে দিতে না। আমি চুপ করে গেছিলাম, ওরা আমাকে বলছে। তখন তারপরে আমাকে দেখাই। আমি আসার আগে আপুকে জিজ্ঞেস করলাম যে ওগুলো আছে কিনা আমাদের বাসায়। তারপর বললো হ্যাঁ এখনো আছে। তারপরে এইভাবে তো হয়। আর একটা ব্যাপার কি যে আপুর কাছে চিঠি লিখতো। আর মেন ব্যাপার কি হয় যে ওই জিনটা আপুকে পছন্দ করতো। হ্যাঁ সেই জন্যই এত কিছু করতো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার এখন কি সব ঠিক আছে? এখন হচ্ছে বাসায় অনেক ধরনের প্রবলেম হতো। ও আরেকবার দেখাও দিয়েছে। একবার এসেছিল আব্বুর রূপ ধরে। তো আম্মু যখন বুঝতে পারে, তো আম্মু দোয়া পড়া রূপ ধরেও আসে। হ্যাঁ রূপ ধরে আসে। আম্মু যখন একবার বুঝতে পারছিল, সেদিন আব্বু আবার বাসায় ছিল না, মানে অনেক রাত হয়ে আসতে আসতে। তো আম্মু যখন দোয়া পড়া শুরু করলো, তো আম্মু নিজে স্পষ্ট দেখছে যে ওই মানে বিছানা থেকে হচ্ছে মানে বিছানার পাশে বসেছিল। আম্মু যখন দোয়া পড়া শুরু করে তখন বিছানা থেকে লাফ দিয়ে ওই হচ্ছে মেঝের ঠিক 1 হাত উপরে সাঁতার কাটে না যেভাবে পানিতে মানুষ, ওইভাবে সাঁতার কাটতে কাটতে রুম থেকে অনেক মানে ভয়ানক একটা আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে চলে যায়। এটা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা কোনো কথা হবে না, আমরা পরবর্তী ঘটনায় যাবো। এবং আমাদের সমস্ত ঘটনাগুলোই এখানে নিয়ে রেখেছেন দেখতে পাচ্ছি, যারা মেডিকেল কলেজের সাথে রিলেটেড। ওকে অলরাইট। রাজশাহী শিক্ষানগরী আমরা জানি, রাজশাহী ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, এগুলো নিয়েই রাজশাহী কিন্তু রাজশাহীতে ভালো ভালো বেশ কিছু স্কুল এবং তো রয়েছে, এবং সেগুলো সবগুলোই পুরনো, এবং সেগুলো নিয়ে হয়তো অনেক ঘটনা রয়েছে। রাজশাহীতে অনেকগুলো পুকুর রয়েছে, অনেক পুরনো রাস্তা রয়েছে, অনেক পুরনো ভবন রয়েছে। রাজশাহীর আশেপাশে রয়েছে পুঁথি
পুঠিয়া প্যালেস, এছাড়াও আমরা জানি যে নাটোরের যে প্যালেসটা রয়েছে সেটার ঘটনা আমরা জানি। একদিকে গৌড়ের পুরো মানে একটা অংশ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের দিকে আমরা জানি, এবং সেখানে রয়েছে সোনা মসজিদ। সো পর্যটনের জন্য তো খুবই ভালো, ভয়ের জন্য খুব ভালো। আপনি এখানে আসলে ভয় এবং পর্যটনের যে ব্যাপারটা দুটো একসাথে হবে, মানে আপনি দেখতেও পাবেন, ঘুরতেও পারবেন, সে সাথে ভয়ও পাবেন। কারণ এইখানে ইতিহাসের মধ্যে ডুব দিবেন এবং ডুব দিয়ে যখন উঠবেন তখন আপনি মানে একটা অন্যরকম অনুভূতি, ইতিহাসও জানা হবে, সে সাথে ভয়ও পাওয়া হবে। সো জানা এবং পাওয়া দুটোর সংমিশ্রণ ঘটবে রাজশাহীতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লিখছেন আমাকে যিনি মেইল, তিনি বলছেন যে ঘটনাটি আপনি পড়ে শোনালে আমি খুশি হব। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জাহিদ, আমার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর থানাতে। আমি যে ঘটনাটি বলছি তা আমার এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি ঘটনাটা আমার মতো করে বলছি। ঘটনাটি 3 বছর আগের। আমি রাজশাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে পড়ি। পড়াশোনার শেষ বছরে আমাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় ইন্টার্নি করার জন্য। আমার বাড়ির হাসপাতাল পাশে হওয়ার কারণে আমি ইন্টার্নির জন্য দুর্গাপুর হাসপাতাল বেছে নিই, যাতে আমার অনেক সুবিধা হয়, কারণ ওইখানকার সবাই আমার পরিচিত। ঘটনাটা ঘটে ওই হাসপাতালে। ইন্টার্নি করার সময় একদিন আমার ডিউটি পড়ে রাতে, তবে আমি একা না, আমার সাথে আরো 5 জনের এক টিমে ছিল। ডিউটি করার সময় রাত প্রায় 1:30 কি 2টা হঠাৎ করে একটা কান্নার আওয়াজ পেলাম। কান্নার আওয়াজটা ছিল অনেকটা জোরে। আমি অনেক ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম কে এত রাতে কাঁদছে। আমি এবার আওয়াজটা অনুসরণ করে 2 তালাতে গেলাম। গিয়ে দেখি একটি অ্যাক্সিডেন্টের রোগী মারা গেছে আর তার পাশে একজন কাঁদছে। সেই রাতে আমি যখন নিচে নামতে থাকি তখন হঠাৎ করে আমি শুনতে পাই কেউ পেছন থেকে কাঁদছে। আমি ভাবলাম হয়তো মৃত রোগীরাও কেউ হবে। আমি যখন তাকে সান্ত্বনা দেবার জন্য তার কাছে যাই তখন হঠাৎ সে উধাও হয়ে যায়। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে আমার যে টিম ছিল তাদের কাছে চলে আসি। আসার পর আমি তাদেরকে ঘটনা বলি। তারা ঘটনাটা শুনে হাসতে থাকে। আমিও ঘটনা কাউকে বলি না, যদি তারাও হাসাহাসি করে, তাই আমি ব্যাপারটা চেপে যাই। কয়েকদিন যাবার পর এক রাতে আমি ইমার্জেন্সি রুমের পাশ দিয়ে যাচ্ছি। রুমে যে পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ওইখান থেকে আমি দেখলাম যে কিছু দূরে কেউ একজন বসে আছে। জায়গাটাতে আলো না থাকায় আমি মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। আমি তার কাছে যেতে থাকি দেখার জন্য। কাছে গিয়ে দেখি কেউ নেই। এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ এরকম ঘটনা এর আগেও ঘটেছে আমার সাথে। আমি আবার ফিরে আসার জন্য যখন পেছন ঘুরি তখন দেখি যে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই অ্যাক্সিডেন্টে মৃত রোগীটা সাদা কাপড় পরে আমার দিকে রক্ত মাখা চোখে তাকিয়ে আছে এবং তার সারা মাথা দিয়ে রক্ত পড়ছে, আর সেই রক্ত সাদা কাপড়ে লাল করে ফেলছে, সাদা কাপড়টায় লাল হয়ে যাচ্ছে। এবার আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই এবং পরদিন সকালে আমার জ্ঞান ফেরে এবং তখন আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। সবাই জানতে চায় ওইখানে ঠিক কি হয়েছিল। আমি সব কথা তাদেরকে খুলে বলি। ঘটনাটি আমার এলাকায় জানাজানি হলে সবাই স্যারকে বলে আমার ডিউটি দিনে করার ব্যবস্থা করে দিতে। এরপর থেকে আমি কখনো নাইট ডিউটি করিনি আর ওই জায়গাতে কখনো যাইনি। এই ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যাঁ, এটাই। এবং আমার কাছে মনে হয় যে ডক্টররা যখন কোনো ঘটনা বলেন বা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা যাই বলি না কেন, তারা শুধু বেসিক ব্যাপারগুলো জানেন যে এটা আসলে হ্যালুসিনেশন ছিল কিনা, এটা কি নার্ভাস ব্রেকডাউন হয়েছিল কিনা, বা এটা আসলে কি ঘটলো। অন্যদের চাইতে হয়তো একটু বেশি শিওর হয়ে যান এবং আসলেই এটা কি মনের অসুখ নাকি আসলে এটা ঘটেছে সেটা ডাক্তাররা খুব ভালো বুঝতে পারে এবং সেজন্য তাদের ঘটনাগুলো শুনতেও খুব মজা লাগে। তো একইভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটা ঘটনাই নানানভাবে ঘটে কিন্তু, এবং আমরা সেটাই চেষ্টা করছি বিভিন্ন অঞ্চলে গিয়ে সেই অঞ্চল ভিত্তিক ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাকে কষ্ট করে আর আমাদের স্টুডিওতে আসতে হবে না। আপনার শহরে আপনার সাথে থাকবে রেডিও ফুর্তি। আপনি চাইলেই আপনার শহরে বসে এখন আপনার শহরের ঘটনা শেয়ার করবেন রেডিও ফুর্তির সাথে। সারা পৃথিবী শুনবে, সারা বাংলাদেশ শুনবে, তো বটেই সারা পৃথিবী শুনবে ফুর্তি অ্যাপের মাধ্যমে এবং ফুর্তির নেটওয়ার্কের আওতায় যারা রয়েছেন তারা আছেনই। এবং আশা করছি যে আমরা কক্সবাজারও আপনাদের সারা পাবো। আমরা ছোট্ট একটা বিরতি যাবো এবং বিরতি যাওয়ার আগে আপনাদের কাছে SMS চাইবো। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি ফুর্তি স্পেস দিয়ে করে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm
which is BHWTFM@RADIOFORT.FM। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান। কারণ স্পেশালি আমি কক্সবাজারের অধিবাসীদের বলছি, আমরা তো আসছি, চলে আসুন স্টুডিওতে এবং পাঠিয়ে দিন আপনার ঘটনা। ফেসবুকের লিঙ্ক হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম-এ, এবং বছরের প্রথম ভূত এফএম আমরা করছি রাজশাহী থেকে, আপনারা সবাই জানেন। এবং আপনাদের রাজশাহীবাসীকে প্রথমত জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনারা এই একটা সপ্তাহ জুড়ে অসংখ্য ঘটনা পাঠিয়েছেন এবং এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবং পুরো দেশবাসীকে বলছি যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। রাজশাহীর ঘটনা কেমন লাগছে সেটা আমাদেরকে জানিয়ে SMS করতে পারেন। রাজশাহীর ঘটনা কেমন লাগছে সেটা জানিয়ে আমাদেরকে ফেসবুকে আপনারা লিখতে পারেন, এবং সেটার জন্য আপনার যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ফেসবুকে যেতে চান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন রাজশাহীবাসী যে কষ্টটা করছেন এবং যত আনন্দ দিচ্ছেন আপনাদেরকে, তারাও অনেক খুশি হবেন আপনাদের SMS পেলে বা আপনাদের কাছ থেকে কোনো কিছু শুনতে পেলে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি রাজশাহী। আমাদের ওই যে ভূত এফএম হরর ক্লাবেও তিনি রয়েছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। তিনি ভয় পেয়েছিলেন একবার রাজশাহীতে, এবং আপনি তো বলছিলেন যে রাজশাহীতে একটা সময় অনেক পুকুর ছিল এবং সেই পুকুরগুলো নিয়ে নানান ধরনের কাহিনী শোনা যায়, তাই না? হ্যাঁ, অনেক শোনা গেছে এই ধরনের পুকুর নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল? আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা যতদূর সম্ভব মনে হয় 1991 সাল হবে। জি। আমি তখন 88 সালের দিকে মঞ্চে কাজ করছিলাম, মঞ্চনাটকে। তো আমার হাতে খড়ি দিয়েছেন রাজশাহীর একজন প্রবীণ নাট্যগুরু, হচ্ছে গোলাম বাদন, কিছুদিন আগে মারা গেছেন। যাই হোক, ওনার ইয়ের জন্য আমরা একটা রিহার্সালে গিয়েছিলাম বালিয়াপুকুর। সেখান থেকে রাত্রি 1টার সময় ফেরার সময় আমরা 3 জন আসছিলাম। একজনের বাসা ছিল হচ্ছে আলিফলামি ভাটার মোড়, একজনের বাসা ছিল বালিয়াপুকুর এবং বেলদার পুকুর, বেলদার পাড়া, এবং আমার বাসা হচ্ছে হোসনিগঞ্জ। আচ্ছা, আমরা 3 জন আসার সময় দসুর মন্ডল মোড়ের ওখানে, যার বাসা হচ্ছে আলিফলামি ভাটার মোড়, তিনি চলে গেলেন, এবং আমি এবং হচ্ছে বেলদার পাড়া মোড়ের বাসা যার, আমরা দুজন হাঁটতে হাঁটতে এসে বেলদার পাড়া মোড়ে যার বাসা, সে বললো যে আমি কি এগিয়ে দেবো কিছু দূর? ঠিক আছে, প্রয়োজন নেই, আমি চলে যাব। উনি চলে গেলেন, আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসছি রেশমপট্টির ওই রাস্তাটাতে, যে রাস্তাটা এখন বড় করা হচ্ছে, ভাঙছে আর কি, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কিছু দূর আসার পরে হঠাৎ করেই আমার কাছে মনে হলো কি যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমি এগিয়ে আসার ইয়েটা দেখে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম আকস্মিক ভাবেই যে একটা সাদা কি যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি একটা সাদা কাপড়, শুধু কাপড় দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসছে আমার দিকে, এবং সময়টা ছিল পরশুদিন। একটা সাদা কাপড়, শুধু একটা সাদা কাপড়। আচ্ছা, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, মানে কোনো মুখ কিংবা মাথা কোনো কিছু দেখা যাচ্ছে, অবয়ব বা সাদা কাপড়, শুধু সাদা কাপড় একটা আমার দিকে এগিয়ে আসছে। আমি এইটা দেখার ফলেই আমি ভোঁ দৌড় দিয়েছি, একেবারে ইয়েতে সাগরপাড়া মোড়ের। তখন ওই সাগরপাড়ার মোড়ের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু তখন হয়নি। আচ্ছা, হ্যাঁ, তখন যে রাস্তাটা ছিল সরু রাস্তা ছিল, সেই রাস্তাটাও আরো ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে ওইদিকে আর এগোচ্ছি না। আমি সাগরপাড়া মোড়ে এসে কোনো ব্যক্তিকে পাই কিনা সেই বিষয়টা দেখার জন্য ওখানে দাঁড়ালাম, যে হেল্প নেব, যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে একটু হেল্প করুন, আমি অন্তত রানীবাজার পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম
সেরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, কারণ পৌষ মাসের শীত ছিল একদম। এবং রাত্রি প্রায় 2টা বাজে। একেবারে খা কোনো পাওয়া যাচ্ছে না রাস্তায়, লোককে পাওয়া যাচ্ছে না। দেখ, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার হেঁটে আসলাম ওই মানে রেশমপট্টির রাস্তাতে। রেশমপট্টির রাস্তাতে এসে আমি দেখছি ঠিক যেইখানে ওই কাপড়টি আমার দিকে হেঁটে আসছিল যেখান থেকে, ওইখানেই আবার দাঁড়িয়ে আছে মাঝখানে। এবং মডেল স্কুলের ওইখানে আমি যখন এসেছি তখন হচ্ছে আমি 2 ধাপ এগোচ্ছি, তো ওই সাদা কাপড়টিও আমার দিকে 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রীতিমতো ঘেমে গিয়েছি, শীতের মধ্যে আমি ঘেমে গেছি এবং আমার নাভিশ্বাস অবস্থা। যখন সে আমার দিকে এগোতে মানে শুরু করেছে, তখন আমি আবারও দৌড় দিয়েছি সাগরপাড়ার ওইদিকে। এবং সেইখানে বটতলার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করছি কোনো লোককে পাওয়া যায় কিনা, কিংবা কোনো নাইট গার্ডকে পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে আমি আবার আসলাম, এসে দেখছি যে ওই এটা সাদা কাপড়টা আবার ওই রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। এবং আমি যখন দ্রুত ওর দিকে এগোতে শুরু করেছি, সে তখন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। এবং দ্রুত যখন এগিয়ে আসছে, আমি তখন রেশমপট্টির যে গলিটা আছে, রেশমপট্টি মসজিদের গলি, ওই গলির মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি রীতিমতো আমার মানে নিঃশ্বাস খুব দ্রুত চলছে, মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে হার্ট ফেল করব। এবং আমি চিৎকার করব, সেই চিৎকার করার মতো আমার মানে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। স্বাভাবিক। তারপরে আমি বেশ কিছুক্ষণ ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একটু স্বাভাবিক হলে আমার তখন একটু সেন্স আসলো যে এত রাত্রে আমি গলির মধ্যে দাঁড়িয়েছি, কেউ যদি বেরিয়ে আমাকে দেখে তাহলে আবার আরেকটা উটকো ঝামেলা হবে যে আমি চোর, এরকম বিষয়টা হবে। আমি আবার আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে আসলাম। এসে আমি ডান বামে দেখছি, লক্ষ্য করে দেখছি যে ও যেখানে ছিল সেইখানে সাদা কাপড়টা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং আমি আবারও হচ্ছে মেন রোডে আসলাম। মেন রোডে এসে দাঁড়িয়ে থেকে ওই যে পুরাতন মানুষের প্রবীণদের কাছে শুনেছি যে বগলের তলায় দিয়ে দেখলে নাকি এরকম ভূত টুত হলে দেখা যায় আর কি, যে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তো আমি বগলের নিচে দেখতে, বগলের নিচে দেখি আর কি, প্রবীণদের কাছে শুনেছি আর কি। তো আমি এইরকম বগলের তলা দিয়ে দেখার চেষ্টা করলাম। তো এই ধরনের আমি কোনো কিছুকে বুঝতে পারলাম না। হয়তো আমি অত্যন্ত ভীত হয়ে গেছিলাম, এই জন্যই হয়তো এরকম অবস্থা হয়েছিল। আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে আমাকে তো বাসায় যেতে হবে, এবং ওইখান থেকে বের হওয়ার যে পথগুলো ওগুলো আরো ডেঞ্জারাস। এই জন্য আমি ওই পথ না যেয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটু সাহস ছিল অবশ্য, সেই সময়ে খুব এই রাতের বেলা ঘুরে টুরে বেড়াতাম। যাই হোক, আমি তখন খুব দ্রুত ওর দিকে হাঁটা শুরু করি। না, ও তখন মুভ করেছে উল্টো দিকে, আমার দিক থেকে উল্টো দিকে। তখন আমি চিন্তা করেছি যে আমি দৌড়িয়ে পালিয়ে যাব, মানে ওর আগেই। এইরকম চিন্তা করার ফলে আমি যখন একটু দৌড় দিয়েছি, তখন দেখি যে মুভ করে সে আমার দিকে দৌড়িয়ে আসছে। আচ্ছা। আমি তখন তো ভয়ে এমন দৌড় দিয়েছি, আমি জানি না যে কিভাবে দৌড়িয়ে আমি কল্পনা হলের এখানে চলে এসেছিলাম। আমি যে রাস্তাগুলো ভয় করছিলাম, সেই রাস্তা দিয়ে আমি দৌড়িয়ে কিন্তু কল্পনা হল, যেটা উৎসব সিনেমা হল পরে হয়েছে, এখন তো হলটা ভেঙে ফেলা হয়েছে, তো ওই রাস্তায় আমি এক দৌড়ে এসেছিলাম। আচ্ছা। এক দৌড়ে চলে এসেছিলাম। এবং এরপরে আমি আর কখনো এই যখন নিঝুম রাতে এই ফাঁকা রাস্তায় আর কখনো জাননি। আমরা একটু রনি ভাইয়ের কাছে যাই এবং আমরা বলি যে আমার রানী যে রাজশাহীতে এক সময় অসংখ্য পুকুর ছিল। তো আমার কাছে মনে হয় যে এই পুকুরগুলো নাই, কিন্তু পুকুর নিয়ে তো অনেক কথা শোনা যায়। রাজশাহী অনেক শান্ত শহর, কিন্তু রাজশাহীতে ভয়টা আসলে কেন, মানে ভয়টা কি নিয়ে? ধন্যবাদ রাসেল আপনাকে। আপনি জানেন যে শুরুতে আপনি শুরুটা করেছিলেন যে রাজশাহী বিভাগীয় শহর হলেও ঝলমলে আলোকবাতির পেছনে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে বড়বাড়ি, মজাপুকুর আর ছোট্টা জঙ্গল। যাই হোক, এখানে কিন্তু আসলে এখনো সেই ধরনের ঘটনাই ঘটে, যে কাহিনীগুলো সত্যি শুনলে সেটা আঁতকে উঠতে হয়। তো একটা ছোট্ট করে আমি একটা ঘটনা বলি। আমার এক ছোট ভাই সেই গল্পটা আমাকে করছিল যে এলাকায় আর কি মজা পুকুর, মানে যে পুকুরগুলো সাধারণত ব্যবহার হয় না, এবং সেখানে কচুরিপানায় ভর্তি থাকে। তো সে বলছিল যে সেই পুকুরের আশেপাশে যারা জেলে আছে তারা মাছ ধরতো, তো প্রায় 2 জন ব্যক্তি আর কি মাছ ধরতেন। তো একজনের জন্য অপেক্ষা করতেন। তো একজন ব্যক্তি মাছ ধরতে এসে দেখে তার সেই সঙ্গীটি নেই।
তো ঘটনাটা এরকম যে কারণ কি, তো যাই উনি বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর তাকে ডাক দেয় তার বন্ধু, এবং ডাকার পরে দুজন মিলে মাছ ধরতে যায়। এটা শহরের মধ্যেই ঘটনা, শহরের একটু বাইরে, বাইরে অঞ্চলে। তো সেখানে ঘটনাটা এরকম ঘটে যে চল আমরা আস্তে আস্তে পানির দিকে এগোই মাছ ধরার জন্য। তারা যাচ্ছিলেন, যেতে গিয়ে হঠাৎ করে যাকে ডেকে নিয়ে আসা হয়েছিল সে খেয়াল করে যে এ কি, পানির তো খুব শব্দ হচ্ছে না, আমি যাচ্ছি আমার পানির শব্দ হচ্ছে, আমার সঙ্গে যে আছে তার কোনো পানির শব্দ হচ্ছে না। উনি রীতিমতো ভীত হয়ে পড়েন, এবং ভীত হওয়ার পরপরই পেছনের সামনে না তাকে সোজা পানির থেকে ভো দৌড় দিয়ে উঠে আসে। সেই ঘটনাটা সত্যি আতঙ্কিত হয়, এবং ওনার পানি মানে যিনি পাশে সাজা যাচ্ছিলেন তার পানির কোনো শব্দ শুনতে পাননি সে। এবং এই ধরনের ঘটনা ঘটার ফলে একবার কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো শিশু জন্মগ্রহণ করলে লক্ষ্য করা যায় যে তাকে মাদুলি বা তাবিজ তার কোমরে বেঁধে দেওয়া হয়, অথবা কোনো গাছগাছড়া থেকে গাছের শেকড়টা কি জন্য দেওয়া হয়? আমরা মাদুলি বা তাবিজ বুঝলাম, শেকড়টা কি জন্য দেওয়া হয়? শেকড়টা দেওয়া হয় এরকম যে তাদের বিশ্বাস যে অশরীরে যে আত্মা ভর করে থাকে বা দেখে থাকে সেটা তাদেরকে রক্ষা করবে, এরকম একটা তাদের মধ্যে ধারণার জন্য। ওকে, অনেক ধন্যবাদ রনি ভাই আপনাকে, এবং আমরা আপনার সাথে আরো যোগাযোগ রাখবো এবং কথা হবে। আমরা এখন কিছু SMS এ চলে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য SMS আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছে কৃষ্ণ ময়মনসিং থেকে, কবে আসবেন ময়মনসিং এ? ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি আসবো। আর তিকুর রহমান আমাদের সাথে রয়েছেন রাজশাহী থেকে। মাসুদ ভাই, বেস্ট স্টোরি, আপনাদের শুনছি, ভালো লাগছে। আমাদেরকে মিনহাজ লিখেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন মিতা রাজশাহী থেকে লিখেছেন লাইট অফ করে শুনছি, একটু ভয় লাগছে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি পি লিখেছেন হাজারীবাগ থেকে। এছাড়াও শিশি আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন, এবং নিউ ইয়ারের সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ফুর্তিকে। এছাড়াও শামীম আমাদের সাথে আজকে আমার সাথে রয়েছেন, পল্লব নারায়ণগঞ্জ থেকে, বর্ণ ছোটনা থেকে আমাদের সাথে রয়েছেন, অনিক রাজশাহী থেকে রয়েছেন, আই লাভ বুথ এফএম লিখেছেন। এছাড়াও ফয়সাল মুক্তা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আসিফ আমাদের সাথে রয়েছেন, নূর মোহাম্মদ সিলেট থেকে আমাদের সাথে আছেন, কেয়া আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সুপ্তি নেত্রকোনা থেকে আমাদের সাথে রয়েছেন তিনি, এবং আসিফ নেহালে আমি SMS পড়েছি। সো নাহির এবং হাবিব আমাদের সাথে কুমিল্লা থেকে রয়েছেন। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা হচ্ছে রাইট, আপনার নাম হচ্ছে নাইম, রাইট? নাইম, আপনার ঘটনাটা আমরা ছোট করে শুনে আসি। আমি নাহিয়ান রাজ নাইম, সাহিত্য একাডেমিক টিচার। ঘটনা চলে যাই। ঘটনাটা 2008 সালের ঘটনা, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, আমরা সবাই নানার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে নানা অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন তাকে তাদের কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে রেখেছে ভাই যে আমার যে নানিদের এলাকা এটা একটু গ্রাম এলাকা, তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ তারপরে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা যে আমার নানির বাড়ি ঠিক পাশের বাড়িতে, ওটাও আমার সম্পর্কে নানি হয়। ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকেই অনেক ভালোবাসত। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন, আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন, যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বললো যে এর যে এটা হয়েছে এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। আমার নানি বললো যে কি হয়েছে, বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে জিনদের ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি আমার আম্মু তখন বললো যে না, এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, আর এটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বললো যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না আমরা এখন কোনো কাজ করবো না।
তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বলল যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি? আচ্ছা। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা শ্বাস ফোটানো হয় তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে ভাই এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জেনারেল এরকম বলে। তো যাই হোক আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সুচ ফোটানো হয়েছে তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, আর এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি ঘটতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানি কথা বলতেছে, কিন্তু মানে নানির ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। তো আমি আমার নানার পাশে বসেছিলাম, তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, এই জায়গাতে বুড়ো নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন। হ্যাঁ টানলেন। টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। যখন তিনি চোষক দিলেন তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম, ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল। আমি এরকম অদ্ভুত ঘটনা জীবনে শুনি এবং আপনি চোখের সামনে দেখেছেন? চোখের সামনে দেখছি। আচ্ছা। তো এটা দেখার আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে আমি তখন সায়েন্সে পড়তাম, তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াত তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি। আপনার নানাকে সুস্থ হয়েছিলেন এটা করার পর? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো, রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে, খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রিবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। তারপরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ পরে আমার নানা মোটামুটি সুস্থ হয়ে গেল। তারপরে জিন বললো যে আপনারা এক কাজ করেন, বাজার থেকে দুধ, পায়েস এগুলো সব নিয়ে আসেন, নিয়ে মানে পায়েস তৈরি করার জন্য। তো বললো যে আমি আবার তখন জিনদের সাথে মাঝে মাঝে কথা বলছিলাম, মানে অবসর সময়, আপনারা কোথায় থাকেন কি থাকেন। তো আমার সাথে তারা বেশ ভালোভাবে কথা বললো, এবং মানুষের সাথে কথা বলে যেমন ঠিক এইভাবে আমার সাথে মানে সামনাসামনি বসে গল্প বললো। আমি তো দুধ নিতে বলা হয়েছে প্রায় 6 থেকে 7 কেজি। তা আমি বললাম যে আচ্ছা এত দুধ কে খাবে, আমরা তো বাড়িতে মানুষ আছি 10 থেকে 12 জন। তখন ওই জিন বললো যে এখানে আমাদের সাথেও অনেকজন আছে, তারাও খাবে। তো যাই হোক, পরে যখন পায়েস রান্না হয়ে গেল সবাই একসাথে বসে সবাই মিলে খাইলাম, এমনকি ওই নানিও আমাদের সাথে খাইলো, কিন্তু নানি খায়নি, আসলে ওই জিনটা খাইছে। আর এর পরবর্তীতে মানে আরেকটা ঘটনার সাথে ঘটনা রিলেটেড আছে, ওটা পরে সময় বলা যাবে। তারপরে আর কি নানা সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ রাজশাহী। আপনারা চমৎকার সব ঘটনা উপহার দিচ্ছেন এবং আপনাদের এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং বিভিন্ন জায়গায়, এবং আমরা সেই ঘটনা আপনাদের কাছ থেকে একটার পর একটা ঘটনা শুনছি, এবং যা ঘটনা আপনারা শুনছেন আমি যারা দেশে এবং দেশের বাইরে বসে শুনছেন তাদেরকে বলবো, যারাই এই ঘটনা শুনছেন যেখান থেকে বসে শুনছেন, এই সব ঘটনাগুলো রাজশাহীর স্থানীয় ঘটনা, যেগুলো রাজশাহীর স্থানীয় মানুষজন এসে এই ঘটনাগুলো বলছেন। এবং কেউ এখানে এসছেন যারা রাজশাহীতে থাকেন এতক্ষণ ধরে, যারা আপনারা এই ব্রেকের পর শুনে সবাই রাজশাহী থাকেন, কেউ কেউ আছেন যারা রাজশাহীতে পড়াশোনা করছেন, কেউ কেউ আছেন রাজশাহী শহরে পড়াশোনা করছেন কিন্তু বাড়ি রাজশাহী জেলারই কোনো একটা জায়গায় হয়, কারো বাসা সিরাজগঞ্জে বা কারো বাসা আরো কাছাকাছি কোনো একটা জায়গায়। একটু আগে দুর্গাপুরের একটা ঘটনা পড়লাম। সো
এই রাজশাহীর ঘটনার মতো নিয়ে আমরা সমস্ত বাংলাদেশ থেকে ঘটনা কালেক্ট করতে চাই, আপনাদের কাছ থেকে যেতে চাই এবং আপনাদের কাছ থেকে ঘটনা কালেক্ট করতে চাই। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন পলাশ। পলাশের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। পলাশ, কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম এবং ঠিকানা, নাম তো আমরা বলে দিলাম, ঠিকানাটা একটু বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি সর্বশেষ ভট্টাচার্য পলাশ, আমি বোয়ালে থানার মোড় থেকে এসেছি। জি। তো রাসেল ভাই, আমি মূল ঘটনায় আসিনি। জি। তো রাসেল ভাই, আমার যে মূল ঘটনাটা সেটা আমার দিদিমাকে কেন্দ্র করে। তো আমার দিদিমা আমাকে প্রচন্ড ভালোবাসতেন। তো আমার দিদিমার একটা অভ্যেস ছিল যে বাড়ির যেসব ছেলেরা আছে বাইরে থেকে কাজকর্ম করে বাসায় ফিরলে তাদের ফ্রেশ হওয়ার আগ মুহূর্তে চা নাস্তা রেডি করে রাখতেন। এটা তার সবসময় করতেন এবং তার একটা ডেইলি রুটিন ছিল তার। এটা রাজশাহীর ম্যাক্সিমাম মানুষেরই বোধহয় অভ্যাস। জি জি জি, এটা রাজশাহীতে এবং কাজলাতে ঘটে যাওয়া ঘটনাটি। তো আমি আমার বাসাতেই থাকতাম। তো আমার দিদিমা গত 2009 সালের 14 ডিসেম্বর উনি আহত হন একটু আগুনে। এবং জানুয়ারি মাসের 2010 সালের জানুয়ারি মাসের 14 তারিখে উনি মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই বলে রাখি যে উনার মৃত্যুর ঠিক 5 দিনের মাথায় আমি রাত্রিবেলায় প্রাইভেট পড়িয়ে যখন বাসার দিকে ফিরে আসছি, তখন আমি বলে রাখি যে আমার মামার বাসা 2 তলা বিশিষ্ট। তো আমি নিচতলায় প্রথমে প্রবেশ করি। নিচতলায় প্রবেশ করে আমাদের বাড়ির ম্যাক্সিমাম আত্মীয় স্বজন প্রায় 15 জন নিচতলায় বসে থেকে গল্প করছিলেন। তো আমি আমার মাকে বলি যে আমি শরীরটা খুব খারাপ লাগছে, তুমি চায়ের ব্যবস্থা করো, আমি উপর থেকে ঘুরে আসি। তো আমি নিচের দরজাটা বন্ধ করে দিয়ে 2 তলার দিকে আমি রওনা দেই। তো 2 তলায় 2টা দরজা পার করে হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করতে হয়। তো প্রথম দরজাটি আছে টিনের দরজা। তো আমি দরজাটি প্রবেশ করে, রাসেল ভাই সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু কোনো কুয়াশা ছিল না কিন্তু। তো আমি প্রথম দরজাটি ওপেন করে পরের যে দরজাটা আছে সেটাতে নক করি এবং 2 তলায় অবস্থান করছিল আমার মেজো মামি এবং আর এক দিদিমা আমার অবস্থান করছিলেন। আমি নক করে যথারীতি আমি ঘরের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমি টয়লেট সেরে, টয়লেটের পাশে একটা বেসিন আছে, সেই বেসিন আমি মুখ ওয়াশ করার জন্য আমি প্রস্তুতি নিই। তো রাসেল ভাই বলে রেখি বেসিনের পাশে কিন্তু দরজাটা 2 তলার উঠার দরজাটা, 2 তলার দরজাটা সেদিন বন্ধ ছিল কারণ প্রচন্ড ঠান্ডা থাকার কারণে। তো আমি মুখ ধুচ্ছি, এরকম সময় দরজাতে প্রচন্ড জোরে একটা আঘাত আসে। তো এত জোরে একটা আঘাত আসে যে দরজাটা নড়ে ওঠে। তো আমি দরজাটি নড়ে ওঠে এবং দরজার নিচে যে ফাঁকটা থাকে সেখানে একটু আলোর পরিমাণ দেখি, কিন্তু সেখানে কিন্তু ছাদে কোনো সময়ের জন্য আমাদের লাইটের ব্যবস্থা ছিল না ওখানে। তো আমি জাস্ট একটা নক করি যে আমি ভেবেছি হয়তো বা কেউ টর্চ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরই কেউ। তো আমি একটা ডাক বলি যে দাঁড়াও, আমি আসছি, খুব দ্রুতই আসছি। তো আমি খুলতে আমার বেশি সময় লাগেনি, যেহেতু আমার বেসিনের পাশে দরজা ছিল, 2 হাত দূরে দরজা ছিল। দ্রুত দরজা খুলে রাসেল ভাই আমি পুরোপুরি শক যে সেই মুহূর্তে আমি কাউকে দেখতে পাইনি সেখানে। তো আমি যেহেতু দরজাটা খুলে ছোট্ট একটু ছাদ ছিল, আমি দ্রুত আমি ডানে বামে সব দেখি এবং সিঁড়ির যে রাস্তাটা আছে সেটাও দেখি যে এত দ্রুত কেউ যদি সে দরজা ঝাঁকানোর পরে নক করার পরে এত দ্রুত কেউ চলে যাবে, এত মানে মানুষের এরকম ক্ষমতা নেই। তো আমি সব চেক করার পরে নিচে দ্রুত চলে যাই। নিচে দ্রুত গিয়ে নিচের যে দরজাগুলো আছে দরজাটা ওপেন করে আমি সবাইকে বলি যে কেউ উপরে যে দরজা নক করেছিল কিনা। তো আমাকে সবাই বলে যে না, কেউ দরজা নক করেনি। তো আমি বলি যে দরজা নক করেনি, তাহলে উপরে যে কে আসলে দরজাটা নক করলো। তো আমার দাদু বুঝতে পারে বিষয়টা, উনি আমাকে সাথে সাথে ছাদের উপর নিয়ে যায় বলে যে তুই কোথায় কি দেখেছিস। তাই আমি বললাম যে দাদু এই ঘটনা এইভাবে দেখেছি। তো এরকম দরজা নক করছিল আর নিচে আমি একটা আলোর পরিমাণ দেখতে পাই। তো রাসেল ভাই সেদিন কিন্তু কোনো ধরনের কুয়াশা ছিল না, কোনো ধরনের কুয়াশা ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমি যখন দরজাটি খুলি তখন সেই মুহূর্তে কিন্তু সেখানে অন্ধকারাচ্ছন্ন ছিল এবং ধোঁয়াটে ভাব ছিল। তারপরে আপনি বলছেন যে ওখানে আপনার যে দিদিমা বা যার কথা বলছেন তার প্রতিদিনের যে প্রত্যেক রুটিনটি হয়তো তিনি সেদিন পালন করতেছিলেন, কারণ সেখানে আমি কারোর উপস্থিতি দেখিনি। আমি অদ্ভুত ব্যাপার এবং আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। আমি একটা কথা ছোট্ট করে বলি ভাই, যারা আপনারা রাজশাহী স্টেশনে আছেন, আমরা দেখতে পাচ্ছি ছবিতে এবং আপনারা আমাদের ফেসবুক পেজে
সেটা পাঠিয়েও দিতে পারেন। এবং রাজশাহী স্টেশনে যারা আমাদের জন্য অপেক্ষা করছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, রাজশাহী স্টেশন রেল স্টেশনে আমরা নেই, আমরা রয়েছি ভর্তি রাজশাহী স্টেশনে। ভর্তি রাজশাহী স্টেশনে আমরা আছি। এবং আপনারা অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে আছেন, এবং অনেক ধন্যবাদ যে আপনারা, মজা হলো আপনারা সবাই এখন দেখছি যে সেলফি তুলে আপ করে দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। এবং সেই সময় আমাদের যে সমস্ত টিম মেম্বার আছে তারাও আপনাদের সাথে কথা বলবেন। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে 9840 নাম্বারে আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। Stay tuned Radio Furti and don't stop the Furti. Live with Grameenphone. শুনছেন রেডিও ফুর্তি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM। থ্যাংক ইউ রাজশাহী, ওয়েলকাম ব্যাক। এবং আমরা বলছি যে রাজশাহী আমাদেরকে যেভাবে আজকে এই বছরের শুরুতে, বছরের প্রথম শোতে আমাদেরকে যেভাবে ভূত এফএমকে যেভাবে স্বাগত জানালো, আমরা অভিভূত। এবং আমরা আসলেই চাচ্ছি, আমরা জানি না যে এটা এখানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, তারপরেও জানাচ্ছি ধন্যবাদ। এবং আমাদের এই টিমের মনের গভীর থেকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন অনবরত যারা এখনো পর্যন্ত, তাদের মধ্যে রয়েছেন নাদিম পুঠিয়া থেকে, অসম লাগছে লিখেছেন। এছাড়াও প্রিয়াঙ্কা মোহাম্মদপুর থেকে SMS করেছেন, ফার্স্ট টাইম তিনি SMS করছেন আমাদেরকে। হ্যাপি নিউ ইয়ার। সিলেট কবে আসবেন? হ্যাঁ, সিলেটের কথা বাবু ভাই বলছিল, আমরা যাবো সিলেটে। এবং একটা রেকিও করে আসছিলেন মনে হয়, আমরা যাবো সবাই মিলে। রফি আমাদের সিলেট থেকে SMS করেছেন। এবং এছাড়া আমাদেরকে খুশবু SMS করেছেন, জেরিন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, লি আমাদের SMS করেছেন, আমাদেরকে অপু SMS করেছেন, তিমাত SMS করেছেন, তুষার SMS করেছেন, আমাদেরকে সাকিব SMS করেছেন সুজন, এছাড়াও নীল আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকে। এবং আমরা এই তো ভূত এফএম যে হরর ক্লাব করছি পুরো দেশে, আমাদের সঙ্গে কিন্তু এই অক্লান্ত পরিশ্রম করছে এখানে জিলানি আছেন। তো জিলানি, আমরা একটু কি শুনবো আমাদের ক্লাবের সম্পর্কে আহ্বান যদি সবাইকে জানাতেন। আমি বলছি ভূত এফএম টিমের একজন। আমাদের মেইন প্ল্যান যেটা ভূত এফএম হরর ক্লাব বাংলাদেশের বিভিন্ন রিজিয়নে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। আমাদের মেইন অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে একটা বেসিক্যালি হিউম্যান নেচার, যেটা সবাই চায় একটা হিউম্যান টাচ। সো সবাই আমরা বিভিন্ন রিজিয়নে যখন আর কি ভূত এফএম হরর ক্লাবটা এস্টাবলিশ করবো, আপনারা আপনাদের নিজস্ব রিজিয়নে গিয়ে ওই ক্লাবের থ্রুতে আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। এবং এই ক্লাবের কোনো নির্দিষ্ট কোনো নাম্বার নেই যেখানে আমরা রেস্ট্রিক্টেড থাকছি, আর এটা লিমিটলেস হবে, অনেক নাম্বার হবে। এবং আমরা পুরো ম্যাচ লেভেলে চলে যেতে পারবো। কন্ট্রোল থাকবে আপনাদের হাতে, আপনাদের হাতে একদম কন্ট্রোল থাকছে আপনাদের হাতে। এবং আপনারা ভূত এফএম কে আপনারা সাথে, এবং ভূত এফএম এ আসলে এখানে ভূত এফএম এ শুধুমাত্র ঘটনা এখানে সবাই শেয়ার করেন নাই, কি কি হয় আমাদের সাথে সবাই অনেক কিছু শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছিলাম একটু আগেও অনেকে কথা বলছেন, বাবু ভাইয়ের সাথে অনেকে কথা বলছিলেন, ফারহানের সাথে। এই যে আমাদের সাথে আরেকজন ভাই আছে, কেমন লাগছে আপনার এখানে এসে? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এই যে আজকে আমাদের রাজশাহী রেডিও স্টেশনে আসলেন, সবার সাথে সবার সাথে পরিচয় হয়েছে? কার সাথে কথা হচ্ছে আপনার? মাসুম ভাইয়ের সাথে পরিচয়। ও আচ্ছা। সো অনেক ঘটনা আমরা শুনলাম, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো একজন রয়েছেন। কেমন লাগছে রাজশাহীতে যে আমরা আসলাম, একটু যদি আপনি বলতেন ছোট্ট করে আমাদেরকে। It was awesome যে আসলে রাসেল ভাই আমার সামনে এখন বসে আছেন। Oh my God, my pleasure. It was very nice time with you all. আর
আমরা অবশ্যই চাই যে রাজশাহীতে আরো বারবার আসবেন, কারণ এখানেও অনেক মানুষ আছে যারা খুব ভালো ভালো স্টোরি বলতে পারে। সবচেয়ে বড় কথা যে স্টোরিটা না, আমি অনেকবার এটা খেয়াল করছি, আসলে এখানে এক্সপিরিয়েন্স মানুষ আছে অনেক, হরর দিক দিয়ে অনেক কিছু, হয়তো আজকে সময় স্বল্পতার কারণে অনেকে অনেক কিছু বলতে পারে, কারণ আমি খেয়াল করছি এখানে যে পরিমাণ চাপ আছে। অনেক মানুষ এখনো করাটা খুব টাফ। আমি আপনার জায়গায় থাকলে হয়তো এতক্ষণ ওটা পালিয়ে সেটা দিয়ে দিতাম। হ্যাঁ সেটাই এখন ব্যাপারটা হচ্ছে সেটাই, এবং আমারও তাই মনে হয়। এবং রাজশাহীতে একটা সময় আমি বলি যে এই যে এইখানেই এখনো পর্যন্ত আপনারা আসলে অনেক এরকম ভবন অনেক কিছু দেখতে পাবেন। আপনি ম্যাক্সিমাম মানে আপনি 10টা স্কুল ঘুরলে একটা স্কুলে একটা পুরনো ঘটনা স্কুল পেয়ে যাবেন এবং তার মধ্যে একটা ঘটনা পাবেন। ইউনিভার্সিটিতে গেলে আপনি গাদাখানেক ঘটনা পাবেন। আপনি যদি রুয়েটে যান, রুয়েটে এরকম ঘটনা পাবেন, এবং ঘটনাগুলো অলমোস্ট এক। রিক্সা হাত মানে পা নাই, পা দেখা যায় না, পা ছাড়া রিক্সা চলছে। বদ্ধভূমির ঘটনা আপনি হয়তো রাইট। তো রুয়েটের পিছনের দিকটা মেডিকেলের ভিতরে। এছাড়া এই শহরে আরো অনেক পুরনো অনেক বিল্ডিং আছে, মানে আপনি একটু ঘুরে দেখলে দেখতে পারবেন এখনো অনেক পুরনো জিনিস। শিক্ষিত গল্প, শিক্ষানগরী শিক্ষিত গল্প। সেটাই তো আমার মনে হয় তাই। এবং কক্সবাজারে যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের ওখানে আমরা ভূত এফএম এর যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবটা ওপেন করতে চাই, এবং আপনাদের সাথে আমরা ঘটনা শেয়ার করতে চাই আগামী সপ্তাহে। সেই জন্য কক্সবাজারবাসী যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠান, এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু প্লিজ লিখে রাখুন বা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhwtfm@radiofurti.fm। এখানে মাসুম পুরোপুরি টেকনিক্যাল দিকটা দেখছে এবং ঢাকায় রয়েছেন আমাদের সাথে শাহিন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে আমাদের সাথে। ফারনান, কিরকম লাগলো সবার সাথে কথাবার্তা বলে? একটু এখানে যারা আছেন সবার সাথে। রাসেল ভাই অনেক ভালো লেগেছে আসলে। আচ্ছা, রাজশাহী শহরটাকে কি ফিল করা যাচ্ছে কোনো কিছু? হ্যাঁ, রাজশাহী শহরটাতে মানে ফিল করা যাচ্ছে যে আমার সব থেকে ভালো লাগছে রাজশাহী যে মানে একদম ক্লিন একটা সিটি, রাইট, এক নম্বর। আর ভৌতিক কথা যদি বলেন আপনি, কিছু কিছু জায়গায় তো মিস্ট্রিয়াস মনে হয়, কেননা ব্রিটিশ এখানে একটা ছোঁয়া রয়েছে কিছু কিছু জায়গায়, ওই সময়কার কিছু বিল্ডিং রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলেই মানে কিছুটা মিস্ট্রিয়াস মনে হয় আমার কাছে। আমার কাছে মোট কথা ভালো লেগেছে টোটাল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভূত এফএম এর যে নতুন যে প্ল্যান গুলো সেগুলো যেন এক্সিকিউট হয়। ডেফিনেটলি আমরা সেটাই। আর সবসময় তো ঢাকাই ঘটনা শেয়ার করি। আজকে ভূত এফএম এর যে রাজশাহী স্টেশনে আসার পরে কিন্তু আপনারা অনেকের কাছে ঘটনা তো অফ দ্য রেকর্ড মানে শুনছেন, তাই না? মানে অন এয়ারের বাইরেও আপনারা শুনেছেন অনেক কিছু, এবং আলাদাভাবে কথা বলছিলেন অনেকের সাথে দেখছিলাম। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আপনার সাথে কথা বলে আসি। হ্যাঁ ভাইয়া, আমি কেমন লাগছে আপনার কাছে এই মুহূর্তে? আমি রুয়েট থেকে আসছি, আবির হাসান। অসাধারণ ভাইয়া, এক কথায় অসাধারণ। আগে থেকেই ভাইয়া আমি এখান মানে ভূত এফএম এর খুবই বড় ফ্যান। রাজশাহীতে ভূত রুয়েটে ভয়টা পান নাকি মাঝে মাঝে? আসলে ভয় ভাইয়া ভালো লাগে, পেতে ভালো লাগে, ভয় পাই। আর রেগুলারই ভূত এফএম শোনা হয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, আপনাকে যে দায়িত্বটা দিব সেটা হচ্ছে আমাদের যে কক্সবাজারে আমরা যাচ্ছি, এবং কক্সবাজারবাসীদের তাহলে কি করতে হবে একটু বলে দেন। এখানে এসে আপনার তো অনেক মানে দেখলেন তো এখানে যে সাড়া পেয়েছেন তার সাথে বেশি সাড়া আমরা চাই, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা চাই যে ওখানে সবাই আসুক এবং এসে শেয়ার করুক, কারণ যেখানেই যাওয়া হবে সেখানকার মানুষের নিজস্ব এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব ভালো জিনিস, এবং যদি আসলেই তারা নিজেরা এক্সপিরিয়েন্স করে থাকে সেটা আরো বেশি ভালো। আচ্ছা, আপনি মাঝে মাঝে কিছু সেন্স করতে পারেন এখানে আপনার ঘুরে টুরে কিছু মনে হয়েছে রাজশাহী শহরে? না, রাজশাহী শহরটা আসলে অনেক আগের থেকেই শোনা রাসেল ভাই এটা সম্বন্ধে, যে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছু শোনা যায়। বিভিন্ন যে আপনি যে হাত ছাড়া মানুষের কথা বললেন, অনেক জিনিস এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আজকে রাতে আমি ফারনানকে নিয়ে গিয়েছিলাম আপনার সেই রাজশাহী ইউনিভার্সিটিতে, ভিডিও আপ করেছি, ওখানে যে ঘুরে টুরে আসলাম। বেশ মিস্টেরিয়াস শহর, সেটাই, বেশ মিস্টেরিয়াস শহর। থ্যাংক ইউ। আপনাদের সবার সাথে কথা হবে আগামী সপ্তাহে কক্সবাজারে। থ্যাংক ইউ রাজশাহী, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, আমাদেরকে এইভাবে সপ্তাহ জুড়ে সাড়া দেবার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত আমরা শো করছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে রাজশাহীতে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা স্টিল SMS পাঠাচ্ছেন। ভূত এফএম রুকাইয়া রাজশাহী থেকে SMS করেছেন, উপশহরে ভাইয়া রাজশাহী ল্যাবরেটরি স্কুলের পেছনে একটা ভৌতিক পুকুর আছে, এই যে বলছিলাম যেটা এখনো কিন্তু শেষ হয় নাই। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি অন্তু SMS
এসএমএস করেছেন, মৃদুল আমাদের এসএমএস করেছেন কুষ্টিয়া থেকে, আজকে খুব এনজয় করেছেন তিনি। কুষ্টিয়ায় বসে রাজশাহীর ঘটনা এনজয় করছেন, একইভাবে কক্সবাজারের ঘটনা এনজয় করবেন কালকে আগামী সপ্তাহে পুরো বাংলাদেশ। রাজু আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে, এবং আপনার এসএমএস পড়া হয় না কেন, আপনার এসএমএস পড়ে ফেলেছি। আপনার এসএমএস না পুরো তো রাজশাহী থেকে বের হওয়া যাবে না, মুশকিল আছে। মারিয়া আমাদের কক্সবাজার থেকে লিখেছেন মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ভূত এফএম, আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অন্তু বগুড়া থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে ইটস মাই নিউ ইয়ার গিফট। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মুস্তফা এসএমএস করেছেন, মুস্তফা হৃদয় কুমিল্লা থেকে, এবং আজাদ আমাদের এসএমএস করেছেন, নাফিসা নীল আমাদের এসএমএস করেছেন, আদনান সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন মোস্তফা, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরিয়ান প্রান্ত, রাইট, সৃজনী রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আমাদের হাউসটা হন্টেড, এখন জেনে কি হবে, আপনারা যদি মানে নেক্সট টাইম ডেফিনেটলি মিস করবেন না, আমাদেরকে জানিয়ে দেবেন। এবং তিনি বলছেন যে এনজয়েড দ্য শো। সামির এবং রিয়া খেয়া আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আর সাকিব, শুভ আমাদের এসএমএস করেছেন হিমেল সহ আরো অনেকে যারা আমাদের এসএমএস করতে পারেননি তারা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, এবং ফেসবুকে তারা লিখছেন। আমাদের অনেকগুলো ভিডিও আপ করেছেন জিলানি, সেগুলো আপনারা মানে জাস্ট চেক করে নিন একটু প্লিজ। এবং এখানে রাজশাহী যারা আছেন, আমরা মানে এরকম না যে স্টুডিওতে বসে বললাম আমরা এখন রাজশাহীতে, ইটস নট লাইক দ্যাট। আমরা রাজশাহীতে এসেছি এবং রাজশাহীবাসীর সাথে আমাদের স্টুডিওতে, ফুর্তি যে স্টুডিওতে, সেইখানে আমরা নিজেরা, এখানে আওয়াজ আছে সবকিছু, এবং এখানে আমরা লোকজনের সাথে কথা বলছি, সেই ভিডিওগুলো আপ করা হয়ে গেছে। এবং এটা এরকম না যে আমরা মানে রাজশাহীতে আমরা সবভাবেই আছি আর কি, হ্যাঁ, আমাদের অফিস সবকিছু, দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ, রাইট? সো যাই হোক, আমরা চলে যাব, আমাদের এখন আমাদের শেষ করতে হবে, বাট আমরা বলি যে আমাদের ফেসবুকে এখনো দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট রুয়েটের স্টুডেন্ট আছে, রুয়েটের স্টুডেন্টের সাথে কথা হয়েছে আজকে। ভূত এফএম শুনে ভয় লাগছে লিখেছেন লাভ ভূত এফএম ময়মনসিং থেকে অনেকে লিখেছেন, ফেসবুকে দেখতে পাচ্ছি। এটা নাম, আচ্ছা, ওনার নাম হচ্ছেন প্রান্ত মিক্স। আচ্ছা, সাইদা আক্তার, এমডি মানিক, এছাড়াও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে তিনি লিখেছেন, রাজশাহীর মধ্যেই। আমাদের সাথে রয়েছেন পারভেজ খুলনা থেকে, রনি আছেন আমাদের সাথে, এমডি মালিক রয়েছেন আমাদের সাথে, শামীম রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাসেল আহমেদ, শামীম হোসাইন সহ আরো অনেকে। আমাদের যে ফেসবুকে যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানেও আমাদের একটা ভিডিও আপ করা হয়েছে, এবং সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের অনেক লিসনার কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেহুমা অর্চি আমাদের সঙ্গে রয়েছেন, ভূত এফএম রক্স তিনি লিখেছেন, ঢাকা থেকে শুনছি লিখেছেন হাসিব, এছাড়াও এমডি আব্দুল হুসাইন আমাদের সাথে রয়েছেন, মার্ক ডন আমাদের সাথে রয়েছেন আরো অনেক। কথা হবে আবারও আগামী শুক্রবারে ইনশাআল্লাহ কক্সবাজার থেকে, এবং কক্সবাজারের অতিথি আপনাদেরকে আরো একবার, কক্সবাজারে যারা অতিথি হতে চান, আমাদের স্টুডিওতে আসতে চান, আপনাদেরকে আরো একবার মনে করে দিই, আমাদেরকে আপনারা ইমেল করুন, ইমেল করে আপনাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার শহরেই আমরা শো করবো, আপনার কাছাকাছি থাকবো, সুতরাং অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন, সেরা ঘটনাগুলো। এবং রাজশাহীতে আপনারা দেখলেনই কিভাবে আমরা মানে এখানে শো করলাম, সুতরাং কক্সবাজারে তো ইনশাআল্লাহ আরো বেশি সাড়া পাবো আশা করছি। সেটা কথা হবে আবার আগামী শুক্রবারে কক্সবাজার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুল থাকুন। থ্যাংক ইউ রাজশাহী অ্যান্ড কক্সবাজার, গেট রেডি। কথা হবে আগামী শুক্রবারে, আজকের মতো এখানেই, টাটা।